বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আসসালামু আলাইকুম। হক কথা চ্যানেলের পক্ষ থেকে আজকে নিয়মিত অনুষ্ঠানে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক স্বাগতম এবং শুভেচ্ছা। এই অনুষ্ঠানটি আজকে উপভোগ্য হবে, আপনাদের জ্ঞানের অনেক শাখা খুলে দিবে আশা করি ইনশাআল্লাহ। এবং বরাবরই বাংলাদেশের এখন যে বর্তমান সমস্যাগুলো নিয়ে আমরা আলোচনা করব এবং বর্তমান সমস্যার মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো ইন্ডিয়ার সমস্যা না, ইন্ডিয়ার মোদী সরকার ব্রাহ্মণ্যবাদ, হিন্দুত্ববাদের সমস্যা। তারা এই দেশের জনগণকে মানুষ বলে মনে করে না। আমাদের দেশের জনগণকে মানুষ কিভাবে মনে করবে? তারা নিজেদের দেশের মানুষকেও মানুষ মনে করে না। 3% ব্রাহ্মণ্য শ্রেণী বাদে বাকি জাত প্রথা যারা আছে 4 প্রকারের কিংবা আরো শত শত প্রকারের, কাউকেই মোদী তারা তোয়াজ করে না, তাদেরকে মানুষ বলে মনে করে না। আর নারীর অধিকার বলতে তো নাই। গতকাল অনুষ্ঠানে শরদিন্দু বিশ্বাস এই কথাগুলো পরিষ্কার করে দিয়েছেন। তারা হয়তো শুনেছেন, যারা শুনেন নাই তারা আবার শুনবেন। তা আজকের এই অনুষ্ঠানে ভারত কেন জনগণের বন্ধু হতে চায় না, তারা মোটেও চায় না বাংলাদেশের মানুষকে তাদের বন্ধু করতে, তারা কেন চায় না সেটি আজকে আলোচনা হবে। আমি এটার উত্তরটা এখন দিতে চাই না, উত্তরটা দিবেন আমাদের বিজ্ঞ আলোচকবৃন্দ। আজকে বিজ্ঞ আলোচকদের মধ্যে আমাদের মধ্যে হাজির হয়েছেন জনপ্রিয় তারুণ্যের হার্টথ্রব নেতা বলতে পারি আমরা, তারুণ্যের নেতা মোহাম্মদ তারেক হলেন, আপনারা জানেন, গণ অধিকার পরিষদের যুগ্ম মহাসচিব, আমরা তাই বলি। এবং তিনি বাংলাদেশের এই প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন দেশের স্বার্থে, দেশের মানুষকে উদ্বুদ্ধ করার জন্য এবং দেশের স্বার্থকে সমুন্নত রাখার জন্য, দেশের স্বার্থকে মানুষের কাছে তুলে ধরার জন্য, দেশের ক্ষতির দিকগুলো তুলে ধরার জন্য তিনি অনবরত কাজ করে যাচ্ছেন বয়কট ইন্ডিয়ান প্রোডাক্টের বিরুদ্ধে। এবং রাস্তায়, বিভিন্ন ডিস্ট্রিক্টের মহাসড়কে তাকে দেখা যায় অত্যন্ত সচেতন, দুঃসাহসিক একজন তরুণ নেতা। ওয়েলকাম মিস্টার তারেক ইন দিস প্রোগ্রাম। আমাদের অনুষ্ঠানে আরেকজন উপস্থিত হয়েছেন মেহেদী হাসান পলাশ। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এই অনুষ্ঠানে তিনি এই প্রথম আমাদের কথা চ্যানেলে। তিনি একজন বেসিক্যালি সাংবাদিক এবং সাউথ এশিয়া নিয়ে গবেষণা করে থাকেন তিনি। এবং তার ব্যাপারে আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো তিনি পার্বত্য চট্টগ্রাম রিসার্চ ফাউন্ডেশনের চেয়ারম্যান। আমরা ভবিষ্যতে পার্বত্য চট্টগ্রামের অনুষ্ঠানে তাকে আমরা অতিথি হিসাবে আমন্ত্রণ জানাবো, কেননা পার্বত্য চট্টগ্রামের অনেক সমস্যা হয়ে রয়েছে। আজকেও একটা সুন্দর জিনিস আমরা উপস্থাপন করব শুরুতে। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আজকে আমাদের সাথে আরেকজন হাজির হবেন অনুষ্ঠানের মাঝামাঝি। তিনি এখন একটা অনুষ্ঠানে আছেন বিসে। তিনি হলেন পরিচিত সাংবাদিক আবু রুশদ, প্রাক্তন সামরিক অফিসার। তিনিও আমাদের সাথে সংযুক্ত হবেন। তার আগে আপনাদেরকে বিনীত অনুরোধ করব দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদের এই দেশপ্রেমের একটা বহিঃপ্রকাশ ঘটবে এই অনুষ্ঠানকে অন্যদের সাথে শেয়ার করার মাধ্যমে। কেননা আমরা এত কষ্ট করে আমাদের অতিথিদেরকে তাদের সময় নষ্ট করে, আমরা সময় নষ্ট করে না, আমি বলবো দেশের কাজে লাগাচ্ছি। আপনারা যদি অনুষ্ঠানটি শেয়ার করেন তাহলে সেই পরিশ্রমটা সার্থক হবে বলে আমরা মনে করি। প্রচন্ড গরম, প্রচন্ড তাপদাহ, আপনারা অনেকে ভীষণ কষ্টে আছেন। গরমের মধ্যে হয়তো অনেক জায়গায় ইলেকট্রিসিটি নাই, মোবাইলে আপনার অনুষ্ঠানটা দেখছেন। সবাইকে আমি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই আমরা একটা আমাদের দেশের নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, আমাদের দেশকে যে ইন্ডিয়া একটা দেশ হিসাবেই মনে করে না, তারা তাদের একটা অঙ্গরাজ্য হিসাবে মনে করে না। একটা অঙ্গরাজ্য হলেও মমতা ব্যানার্জির মতো একটা শক্তিশালী নেতা থাকতেন, যিনি তার রাজ্যের স্বার্থ নিয়ে যে কোনো কথা বলতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং একটা রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে যে সুবিধাগুলো ভোগ করছেন, সেই ধরনের আমাদের এখানে নেই। তো আজকে আমাদের এই দেশের বিরুদ্ধে, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্রগুলো হচ্ছে প্রতিনিয়ত, প্রতি মুহূর্তে,
তার একটি ষড়যন্ত্র ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। অঞ্চলকে ভারতের সঙ্গে যুক্ত করার দাবি তুলল চাকমা সম্প্রদায়ভুক্ত মানুষ। শনিবার আগরতলায় কালো দিবস পালনের সময় এই দাবি করেন তারা। একদিকে সারা দেশ যখন উত্তেজনায় কাঁপছে কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপ নিয়ে, ঠিক সেই সময় ত্রিপুরায় আরো এক ধাপ এগিয়ে চট্টগ্রামকে ভারতের সঙ্গে যুক্ত করার দাবি তুলল চাকমারা। কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করাকে গেরুয়াপন্থী লোকজন কাশ্মীরের সংহতিকরণ বা ইন্টিগ্রেশন হিসেবে দেখাচ্ছেন। প্রায় একই ধারা স্লোগান শোনা গেল এবারে আগরতলায়। চাকমা সম্প্রদায়ভুক্ত মানুষজনের দাবি, বাংলাদেশে চট্টগ্রাম ভারতের অঙ্গ ছিল এবং ব্রিটিশরা জোর করে ওই এলাকা তৎকালীন পাকিস্তানের সঙ্গে যুক্ত করেছে। যদিও স্বাধীনতার সময় চট্টগ্রামে শতকরা ৯৮% বেশি অমুসলিম অংশের মানুষ ছিলেন, তারপরও সেটা যুক্ত করা হয়েছে পাকিস্তানের সঙ্গে। তাই এখন চট্টগ্রামকে ভারতের সঙ্গে যুক্ত করতে হবে, আর ব্রিটিশদেরও ক্ষমা চাইতে হবে সেই ঘটনার জন্য। বাংলাদেশে অস্তিত্ব বিপন্ন চাকমারা এবং সেই জুম্ম জনগণ, এর জন্য আমরা দাবি জানাচ্ছি। এখনোই আমরা চাকমা ন্যাশনাল কাউন্সিল অফ ইন্ডিয়া, ত্রিপুরা চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন মনে করে এটা যে ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ, এবং আমরা এটা সাংগঠনিকভাবে আমরা দাবি জানাচ্ছি। প্রতি বছর ১৭ আগস্ট চাকমা সম্প্রদায়ভুক্ত মানুষ কালো দিবস হিসেবে পালন করেন এই দিনটিকে। তাদের বক্তব্য, ১৫ আগস্ট চট্টগ্রামের রাঙামাটিতে ভারতের জাতীয় পতাকা তোলা হয়েছিল। ১৭ আগস্ট রেডিওর মারফত তারা জানতে পারেন চট্টগ্রাম পাকিস্তানের অন্তর্গত। এরপর পাক বাহিনী সেখানে ধ্বংসলীলা চালায় বলে অভিযোগ করেন শান্তি বিকাশ চাকমা। তিনি জানিয়েছেন ওই ১৭ আগস্টকে মনে রেখে ২০১৬ সাল থেকে তারা কালো দিবস পালন করে আসছেন। আমরা মনে করি এই দেশভাগের সময় চাকমাদের উপর এই অন্যায়ভাবে এই চাকমাদের যে মাতৃভূমি, এটা তখনকার পাকিস্তানের সাথে জুড়ে দিয়ে হয়েছিল। তো এই যে এটা যে অন্যায় হয়েছে, এটার প্রতিবাদ রূপে আমরা এই গত ২০১৬ সাল থেকে আমরা এই কালো দিবস পালন করে আসছি। এদিন আইজিএম চৌমুহনীতে টিভি হলের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন চাকমা সম্প্রদায়ভুক্ত মানুষজন। পিওর রিপোর্ট, চ্যানেল দিন রাত। দেখলেন জনাব মেহেদী হাসান, আপনি এবং আমরা সবাই দেখলাম কি নির্মম পরিহাস। একটা দেশ বাংলাদেশ, এই বাংলাদেশের অস্তিত্বেই ইন্ডিয়া বিশ্বাস করে না। আমরাও শুরু করছি ইনশাআল্লাহ অখণ্ড বাংলাদেশের, যে বাংলাদেশ ছিল সেই নবাবী আমলের বাংলাদেশ, সেটা নবাব সিরাজউদ্দৌলা বাংলা বিহার উড়িষ্যার তিনি ছিলেন নবাব। আমরা সেই বাংলা প্রতিষ্ঠা করব। তোমরা যতই আমাদের সাথে চাতুরিতা করো না কেন, মাই ডিয়ার ইন্ডিয়ান বিজেপি and RSS, you do not know what can we do. Wait for the time. আমি এই প্রসঙ্গে আলোচনা করার জন্য আমি বিনীত অনুরোধ করব আমাদের মেহেদী হাসান পলাশকে, চেয়ারম্যান পার্বত্য চট্টগ্রাম রিসার্চ ফাউন্ডেশন। প্লিজ গো অ্যাহেড। আসসালামু আলাইকুম, আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, লাউড এন্ড ক্লিয়ার প্লিজ। প্রথমত আপনাকে ধন্যবাদ জানাই আপনার এই চ্যানেলে প্রথমবারের মতো আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং আমার যিনি কো-আলোচক আছেন এই সময়ে তারুণ্যের অত্যন্ত ক্রেজ এবং বাংলাদেশে অত্যন্ত আলোচিত ছাত্রনেতা, তাকেও আমি ধন্যবাদ জানাচ্ছি, তারেক সাহেবকে। এবং এই তপ্ত গরমের মধ্যে যে সমস্ত দর্শক এই অনুষ্ঠান দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। কারণ এই আমরা যে সময়টা পার করছি, এই সময়টাতে আসলেই কোনো কিছু করা বা শোনা, মনোযোগ রাখা এটা খুব কঠিন। তো হক ভাই, আপনাকে প্রথমে যেটা বলতে চাই, আজকের অনুষ্ঠানের আপনি টপিকসটা দিয়েছেন ভারত কেন বাংলাদেশের জনগণের বন্ধু হয় না। তো এই বিষয়ে কথা বলতে গেলে তার আগে বলে নিই যে ভিডিওটা আপনি দেখিয়েছেন সেই ভিডিও নিয়ে আমি, এটা আমার টপিকস, এটা নিয়ে আমি অবশ্যই বলবো এবং পরে বলবো। কিন্তু আগে আপনার যে টপিকসের উপরে আপনি আজকের আলোচনাটা নির্ধারণ করেছেন সেটা নিয়ে দু একটি কথা বলে নিয়ে তারপরে আপনার এই ভিডিও নিয়ে আমি বিশ্লেষণ করব।
আপনি বলেছেন যে টপিকসটা কি ভারত বাংলাদেশের জনগণের কেন বন্ধু হয় না। আমি যদি কথাটা এভাবে উল্টিয়ে দিয়ে বলি যে আমরা আসলে কি চাই? আমরা কি ভারতের কাছে বন্ধুত্ব চাই? আ নাকি গোলামি চাই? আমরা আ মুখে বলছি যে আমরা ভারতের সাথে বন্ধুত্ব চাই। কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি আমাদের নেতা, আমাদের বুদ্ধিজীবী, আমাদের সাংবাদিক, আমাদের মন্ত্রী, এমপি তাদের যে আচরণ সেটা কিন্তু গোলামির আচরণ, গোলামির নিশানা। তো কাজেই আ আমি যদি বলি যে ভারত আমাদের সাথে কেন বন্ধুত্ব আ করে না, আসলে বন্ধুত্ব করতে গেলে বন্ধুত্বের একটা মর্যাদা আছে। হ্যাঁ? আ সরি। আ তো আ এই যে বিষয়টা দাঁড়ালো সেটা হলো যে মানে বন্ধুত্ব হয় পারস্পরিক সম্মানের ভিত্তিতে। বন্ধুত্ব হয় সমমর্যাদার ভিত্তিতে। বন্ধুত্বে ছোট বড় থাকে। ভারত অনেক বড় দেশ, আমরা অনেক ছোট দেশ। বন্ধুত্বে ছোট বড় থাকে, বয়সের ব্যবধান থাকে। কিন্তু মর্যাদা থাকে, সম্মান থাকে, শ্রদ্ধা থাকে। কিন্তু আমরা ভারতের সাথে যেভাবে আচরণ করি, সেটা কি আসলে সমমর্যাদার ভিত্তিতে আচরণ করি? আমাদের মানে বর্ষীয়ান জনপ্রতিনিধিরা, আমাদের সিনিয়র আমলারা, আমাদের বুদ্ধিজীবীরা, আমাদের মিডিয়া কর্মীরা, আমাদের আলেম সমাজ এবং সমাজের অন্যান্য সুশীল সমাজ যাদের কথাই বলি, তারা যেভাবে ভারতের দূতাবাসের একজন জয়েন্ট সেক্রেটারি অথবা অ্যাডিশনাল সেক্রেটারির সামনে গিয়ে মানে লেজ নাড়েন, আমি সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, এইটা তো বন্ধুত্বের নিশানা নয়। আপনি যদি কারো পায়ের কাছে বসেন, তাহলে সে তো আপনাকে কোলে তুলে নেবে না। আপনি যদি কারো পায়ে হাত দিয়ে সালাম করেন, সে আপনার সাথে সে আপনার বুকে জড়িয়ে ধরবে না। তো কাজেই আমরা আসলে আমাদের আমি বিভিন্ন প্রোগ্রামে দেখেছি ভারতীয় দূতাবাসের ৩য় বা ৪র্থ শ্রেণীর কর্মচারীদের মানে হাত ধরার জন্য, একটু হ্যান্ডশেক করতে পারার জন্য আমাদের অনেকের ভিতরে যে ধরনের একটা উদগ্র আকাঙ্ক্ষা থাকে, তো এইটা আসলে এইটা বন্ধুত্ব পাওয়ার জন্য যে ধরনের অ্যা সেলফ রেসপেক্ট টা থাকা দরকার, আমরা আসলে সেই সেলফ রেসপেক্ট টা নিজেরা করি না নিজেদেরকে। যার ফলে আমাদেরকে আসলে ভারত বন্ধুত্বের জায়গায় আমাদের মন্ত্রীরা কি বলেন? যে আমাদের সাথে সম্পর্ক স্বামী-স্ত্রীর সম্পর্ক। তো আপনি সেখানে বন্ধুত্বের প্রত্যাশা কিভাবে করেন? আমাদের নেতারা বলেন যে আ ভারতের সাথে আমাদের ভারত আছে বলে আমরা আছি। ভারত ছিল বলে গত নির্বাচনে বিদেশিরা হস্তক্ষেপ করতে পারে নাই। তো এবং নির্বাচনের আগে আমরা দেখলাম আমাদের নেতারা, সব দলের নেতারাই, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, সব দলের নেতারাই দিল্লিতে যাচ্ছে নির্বাচনের সমাধান খুঁজতে। তো আপনি যদি কাউকে প্রভু মানেন, তার কাছে বন্ধুত্ব প্রত্যাশা করা, এটা আমার মনে হয় যে অমূলক। তো কাজেই আপনি আ মানে বন্ধুত্ব হতে গেলে আমরা 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 একটু অতীতে দেখি। যখন আ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভারত সফরে গিয়েছে, যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ভারত সফরে গিয়েছে, তারা কিভাবে সেখানে তাদেরকে কিভাবে রিসিভ করা হয়েছে? আর আজকে যখন আমাদের নেতা-নেত্রীরা যখন ভারতে যান, আমাদের মন্ত্রী, এমপিরা যখন ভারতে যান, তাদেরকে কিভাবে রিসিভ করা হয়? তো এ থেকেই তো আমরা বুঝতে পারি যে আসলে আ মানে বন্ধুত্ব পাওয়ার জন্য যে শিরদাঁড়া দরকার, সেটা ছিল, সেটা আছে মুইজ্জুর মধ্যে। সেটা ছিল বঙ্গবন্ধুর মধ্যে, সেটা ছিল জিয়াউর রহমানের মধ্যে। আমাদের মধ্যে এটা নেই। আমাদের মধ্যে এটা নেই বলেই আসলে আমরা বন্ধুত্ব ডিজার্ভ করি না, আমি বলব। আমরা আসলে গোলামিটাকে বেছে নিয়েছি বন্ধুত্বের পরিবর্তে। আমরা আসলে পদলেহনটাকে বেছে নিয়েছি। আমাদের আ ব্যা কর্মকর্তারা আজকে দেখেন এই যে প্রচন্ড তাপদাহ, আমরা বলছি, আমাদের মিডিয়ায় সর্বোচ্চ জায়গায় আলোচিত হচ্ছে যে বৃক্ষ নিধনের কারণে এই তাপদাহ। বন উজাড়ের কারণে এই তাপদাহ। কিন্তু বাস্তবতাটা কি? বাস্তবতাটা হচ্ছে যে অনাবৃষ্টির কারণে এই তাপদাহটা হচ্ছে। বৃষ্টি হওয়ার জন্য মেঘ সৃষ্টির প্রয়োজন। বাংলাদেশে মেঘ সৃষ্টি হয় ২ ভাবে। একটি বঙ্গোপসাগরের জলীয় বাষ্প থেকে, আরেকটি বাংলাদেশের অভ্যন্তরীণ নদী,
জলাশয়, খাল বিল থেকে, পুকুর থেকে সৃষ্ট জলীয় বাষ্পের মাধ্যমে। কিন্তু আমাদের উজানে 54টা নদীতে শত শত বাঁধ দিয়ে ভারত তার পানি প্রত্যাহার করে নিয়েছে। আমাদের নদীতে পানি নাই, আমাদের খাল বিলে পানি নাই, আমাদের পুকুরে পানি নাই, যার ফলে জলীয় বাষ্প সৃষ্টি হচ্ছে না, যার ফলে এখানে বৃষ্টি নাই। নদী নির্ভর আমাদের অর্থনীতি ধ্বংস হয়ে গেছে। নদীর চারপাশে নদীগুলো মরুকরণ হয়ে গেছে। নদী আমাদের এই যে দেখেন, একটা সময় উত্তরাঞ্চলে তাপদাহ বেশি হতো, কিন্তু আজকে সেই উত্তরাঞ্চলকে হারিয়ে দেশের মধ্য এবং দক্ষিণ পশ্চিমাঞ্চল, যে অঞ্চলটা মানে চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, ঝিনাইদহ, এই অঞ্চলটা মানে তাপের রেকর্ড করছে। কারণটা কি? কারণ পদ্মায় পানি নাই, ফারাক্কা দিয়ে আটকে দেওয়া হয়েছে। জিকে সেচ প্রকল্পে পানি নাই, বন্ধ হয়ে গেছে জিকে সেচ প্রকল্প। তো এই কথাগুলো কিন্তু আসছে না। একটা সময় আমাদের মিডিয়াতে এই শুষ্ক মৌসুমে আমাদের কত পানি পাওয়া উচিত এবং আমরা কত পানি পাচ্ছি সেগুলো নিয়ে নিয়মিত রিপোর্ট হতো, কিন্তু এখন এই রিপোর্টটা হয় না। আমরা আদৌ জানি না আমরা আদৌ পানি পাচ্ছি কিনা বা কতটুকু পানি পাচ্ছি। আমাদের যৌথ নদী কমিশন আছে বলে মনে হয় না। তো এই বাস্তবতায় আসলে ওই যে বন্ধুত্বটা আমরা বলি, সেই বন্ধুত্বতার ঘটনাটা আমাদের সীমান্তে যখন লাশ ঝুলিয়ে রাখা হয়, আমাদের সীমান্তে যখন বারবার গুলি করে, প্রতিনিয়ত গুলি করে মানুষ মারা হচ্ছে, আমাদের মন্ত্রীরা, আমাদের নেতারাই বলছে এটা একটি বিচ্ছিন্ন ঘটনা, তারা সন্ত্রাসী। এইটা হলে কি করে তারা আমাদেরকে সম্মান করবে? আমরা আসলে মানে এই আমি বলতে চাচ্ছি যে বন্ধুত্বটা আমরা ঠিক ওইভাবে রিজার্ভ করছি না। তো আমাদের আসলে বন্ধুত্ব পেতে গেলে আমাদের বন্ধুত্বের জন্য যে সমমর্যাদা, সম্মান এবং যে আত্মমর্যাদাবোধ, যে শ্লাঘা, যে স্বাধীনতাবোধ, যে সাজাত্যবোধ দরকার, সেই সাজাত্যবোধে যদি আমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে না পারি, যদি আমরা দাঁড়াতে না পারি, একটা কথা মনে রাখা দরকার, আমরা গ্রামীণ প্রবাদে বলা আছে, শুকনা কথায় চিরা ভেজে না। তো আমরা যদি শুকনা কথায় যদি আমাদের পদ্মার পানি ভিজে যায়, তাহলে ভারত কেন ফারাক্কা ছাড়বে? আমাদের পদ্মার চর যদি শুকনা কথায় আমরা ভিজিয়ে ফেলি, আমাদের তিস্তায় 1 ঘটি পানিও পাই না এত কিছু দেওয়ার পরে, তারপরেও আমরা কথা বলি না, তো ভারত কেন 1 ঘটি পানি খরচ করবে? না কাঁদলে মায়েও দুধ দেয় না। তো কাজে আমরা যেদিন আমরা আমাদের নিজস্ব সাজাত্যবোধ নিয়ে, আমাদের স্বাধীনতা নিয়ে আমরা সমমর্যাদার ভিত্তিতে ভারতের সাথে কথা বলবো, ভারত অবশ্যই আমাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করবে বা করতে বাধ্য হবে বলে আমি মনে করি। কি আমরা গোলামি করে প্রভুর কাছে বন্ধুত্ব প্রত্যাশা করতে পারি না। এটা হলো মানে আপনার মানে যে টপিকসের উপরে আমার কথা। এরপরে যদি আপনি ফার্দার যে টপিকস গুলো আসবে বললে, আমি ভারত চট্টগ্রাম নিয়েও কিছু কথা আছে আপনার এটা নিয়ে পরে আবার বলবো। আমি সম্পূর্ণ একমত মেহেদী হাসান পলাশ, আপনার কথার সাথে দ্বিমত প্রকাশ করার কোনো অবকাশ নেই। আপনি ঠিকই বলেছেন যে আমরা পদলেহন করেই নিজেদেরকে ধন্য মনে করি। আমরা তাদের পদধূলি নেওয়ার জন্য সরকারি দল বলি আর বিরোধী দল বলি, আমরা সেই তাদের বাড়ির আঙ্গিনায় গিয়ে বসে থাকি তাদের ঘরে প্রবেশ করার জন্য, তাদের সাক্ষাৎ প্রার্থী হওয়ার জন্য। আসলে আপনাকে মনে রাখতে হবে যে বাংলাদেশে সবাই তা না হয়। গুটি কতেক লোক যারা আমাদেরকে দাস বানিয়ে রেখেছে, সে সকল কুলাঙ্গাররা, যাদের ভিতরে বিন্দুমাত্র দেশপ্রেম নেই, ক্ষমতা মোহই তাদের একমাত্র বিষয়, তারা ফকির থেকে রাজা হয়ে যাচ্ছে। এমপি হলেই 100 কোটি টাকা না 1000 কোটি টাকার মালিক হওয়া যায়। রাজনীতি করলেই বিভিন্ন ধান্দাবাজি। এই ধান্দাবাজি থেকে তাদের চরিত্র এমন নষ্ট হয়েছে, লোভে পাপ, পাপে মৃত্যুর অবস্থা তাদের হয়েছে। আমরা আমাদের জনগণ যারা দেশের মালিক, তাদেরকে আমরা তুচ্ছ তাচ্ছিল্য করে ইন্ডিয়ার প্রতি আমাদের চোখ যায়, সেখানে গিয়ে আমরা ক্ষমতা আহরণের চেষ্টা করি। যাই হোক, আপনার কথার সাথে আমি দ্বিমত করার কোনো প্রশ্নই ওঠে না। বাট আমাদের দেশের জনগণ, দেশপ্রেমিক জনগণ কখনো ইন্ডিয়ার কর্তৃত্ব, ইন্ডিয়ার আধিপত্যবাদ কিয়ামত পর্যন্ত মানবে না। এবং আপনাকে বলি, কেউ যদি 20 বছর 25 বছর ক্ষমতায় থাকলেই কি সে সফল হয়ে গেল? সে কি সফলভাবে দেশ চালালো? সে দলটা কি সফলতা অর্জন করলো? যে দলের জন্য মানুষ দোয়া করে না, যে দলের নেতানেত্রীদের জন্য দোয়া করে না,
আপনাকে বুঝতে হবে যে দলের অন্তর, যে দল মানুষের অন্তরে প্রবেশ করতে পারে নাই, পারে না, আমি কোনো পার্টিকুলার দলের কথা বলছি না, আর সেই দল নিজেদেরকে সফল ভাববে, এটা একটা অবান্তর কথা। আর হ্যাঁ, আমাদের কিছু তো আছেই ফকিরা টাইপ ভাব, যারা 5 টাকা 10 টাকা 100 টাকা 1000 টাকা দিলেই আমরা বিক্রি হয়ে যাই, কিংবা কাউকে 5000 টাকা কিংবা 1 লক্ষ টাকা কিংবা 1 কোটি টাকা এগুলো দিলে আমরা বিক্রি হয়ে যাই, সেই চরিত্র আছে আমাদের, এটা সারা বিশ্বব্যাপী আছে। এই পর্যায়ে আজকে আমাদের তারুণ্যের হার্টথ্রব নেতা, যিনি দেশের প্রান্তে প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন নিয়ে, আমিও অ্যাপ্রিসিয়েট করি। কেননা এই টাকা দিয়ে যে আমরা একটা স্নো কিনি, পাউডার কিনি, একটা টুথপেস্ট কিনি, টুথব্রাশ কিনি, কিংবা আরো আনুষঙ্গিক জিনিসপত্র যেগুলো আমাদের দেশে আছে, আমাদের দেশে পেঁয়াজের অভাব নাই, কিন্তু আমরা সেই দেশের পেঁয়াজ কিনি, অন্যান্য সামগ্রীগুলো কিনি বিভিন্নভাবে, এবং তারাও এই সুযোগটা নিয়ে আমাদের দেশের অর্থগুলোকে লোপাট করে নিয়ে তাদের পণ্যের মাধ্যমে নয়, শুধু তাদের অসংখ্য লোকও এখানে চাকরি করছে। শুনেছি 50 লক্ষ লোক তারা এখানে চাকরি করে, আবার অনেকে বলে 24 লক্ষ। প্রকৃত পরিসংখ্যানটা সরকার জানায় না বলে আমরা বলতে পারছি না, এই জন্য অনেকে বাড়িয়ে বলি, আবার অনেকে কমিয়েও বলি। যাই হোক, এইভাবে আমাদের দেশকে তারা শুষে খাচ্ছে। যে জিনিসটা আমরা পাকিস্তান আমলে সোনার বাংলা শ্মশান কেন পোস্টার লাগাতাম, সেই পোস্টারগুলো আসতো ইন্ডিয়া থেকে ছাপানো হয়ে, আমি লাগিয়েছি। এখন কেউ পোস্টার লাগায় না যে আমাদের সোনার বাংলা শ্মশান কেন, আমি অনুষ্ঠান করি সোনার বাংলা শ্মশান কেন, এবং সেটা করছে কারা? ইন্ডিয়ার দালালেরা এবং ইন্ডিয়া, এবং তাদের পণ্য অবশ্যই বয়কট করতে হবে। তবে সেই প্রসঙ্গে বয়কট করার আগে এই কথাটা বলতে হবে, দেশীয় পণ্য কিনে হও ধন্য। আমরা যখন সবাইকে উদ্বুদ্ধ করতে পারবো যে আমাদের দেশের পণ্য আপনারা ব্যবহার করেন, হোক সেটা বেশি দাম, কিন্তু দেশীয় শিল্পকে আমরা এগিয়ে নিয়ে যাই, তাহলেও সেটা হবে ইন্ডিয়ান পণ্য বয়কটের আরেকটা পদ্ধতি। তো যাই হোক, আমাদের তারেক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। তারেক মানে হলো বন্ধু, তারেক নামের অর্থ হলো বন্ধু, আমাদের সবার বন্ধু তারেক। প্লিজ গো অ্যাহেড উইথ ইউর বিশ্লেষণ প্লিজ। তারেক রহমান, তারেক। ওকে, আসসালামু আলাইকুম। কি বিষয়ে শুরু করতে পারি? আপনি তো, আপনার সাবজেক্ট তো এখন হলো ভারতীয় পণ্য বিসর্জন। এই যে ভারতীয় পণ্য বিসর্জন এবং আমরা একটা ক্রান্তি লগ্নে দাঁড়িয়ে আছি, এই সম্পর্কে, এবং আপনাদের দল কি চায়, এই দল এই দেশে কি করতে চায় ইত্যাদি, আপনি ইউ আর ফ্রি অ্যান্ড ফ্র্যাঙ্ক। এখানে উই ডিসকাস so that you people learn from each other. Okay? জি, অনেক ধন্যবাদ। আমাদের দেশের রাজনৈতিক কর্মী বা নেতা শব্দ হচ্ছে এই হচ্ছে, একটু মাইক্রোফোন বন্ধ করলে ভালো হয়। এবার ঠিক আছে? ওকে। আমাদের দেশের রাজনৈতিক কর্মী অথবা নেতা যে কোনো পর্যায়ের নেতৃত্ব, তারা ভারতকে নিয়ে বক্তব্য দেওয়ার সময় ভারতকে বন্ধু রাষ্ট্র হিসেবে ডিফাইন করার চেষ্টা করে। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে ভারতকে মোটেও একটা বন্ধু রাষ্ট্র হিসেবে ডিফাইন করি না। আমি শুধু ভারতকে বন্ধু রাষ্ট্র হিসেবে ডিফাইন করি না তা না, আমি ভারতের নাগরিকদেরকেও আমাদের বন্ধু হিসেবে ডিফাইন করি না। কারণ আমাদের অস্তিত্বকে তারা কখনোই স্বীকার করেনি এবং ভবিষ্যতেও স্বীকার করবে না। আমাদের এখানে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় হয়, তখন এই ইন্ডিয়ানরা আমাদের এই উন্নতিকে বা আমাদের এই সুবিধা প্রাপ্তিকে তারা হিংসা করেছে, সহ্য করেছে। এবং যখন আমাদের ঢাকাকে কেন্দ্র করে অর্থনীতি গড়ে ওঠা শুরু করে, তখনও আমাদের এই অর্থনীতির বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা এবং বিভিন্ন ধরনের কুচ্ছা রটনা করেছে। আমাদের বিরুদ্ধে এই পর্যায়ে লেখালেখি করেছে যে রবীন্দ্রনাথ ঠাকুর পর্যন্ত এই প্রোপাগান্ডায় সরাসরি সম্পৃক্ত হয়েছিল। এবং আমরা এই যে আপনি দেখালেন একটু আগে, ইন্ডিয়ান কিছু চাকমা তারা চট্টগ্রামকে ইন্ডিয়ার সঙ্গে সম্পৃক্ত করতে চায়,
তারা আমাদের এখানে নাগরিকরাও আমাদের অস্তিত্বকে এতটাই অস্বীকার করে যে আমাদের বিরুদ্ধে তারা ওখানে বসে মানববন্ধন করছে। এবং ইন্ডিয়ান অনেকগুলো সংগঠন রয়েছে যারা স্বাধীন বঙ্গভূমি এরকম বেশ কিছু সামাজিক সংগঠন ইন্ডিয়াতে তৈরি করেছে, যেখানে সম্পৃক্ত করেছে বাংলাদেশের এখান থেকে চলে যাওয়া কিছু হিন্দু নাগরিক, তাদেরকে দিয়ে স্বাধীন বঙ্গভূমি সহ বিভিন্ন ধরনের সংগঠন তৈরি করেছে, যাদেরকে দিয়ে তারা নিয়মিতভাবে বাংলাদেশের বিরুদ্ধে বিষাদাগার জ্ঞাপন করছে এবং বাংলাদেশকে ভারতের সঙ্গে একীভূত করার জন্য বারবার চেষ্টা করছে। শুধু তাই না, বাংলাদেশের একটা অংশ নিয়ে তারা আলাদাভাবে একটা বঙ্গভূমি গড়ে তোলার স্বপ্ন দেখে। তারা আলাদা প্রেসিডেন্ট নিয়োগ দিয়েছে, স্পিকার নিয়োগ দিয়েছে, প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছে এবং নিয়মিতভাবে ভারতের মাটি ব্যবহার করে সেখানে বসে প্রেস ব্রিফিং করে এবং বিজ্ঞপ্তি ছাপে। তো এইরকম যে দেশের নাগরিকরা এবং যে দেশের সরকাররা আমাদের বিরুদ্ধে তাদের অ্যাক্টিভিটি চালিয়ে যাচ্ছে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে কোনোভাবে এই দেশকে এবং এই দেশের নাগরিক কাউকেই বিন্দু পরিমাণ বন্ধুত্বের চোখে দেখতে পারি না। এটা অনেকে দেখতে পারে, কিন্তু আমি দেখতে পারি না। আমার মনের মধ্যে এটা আসে না। আমার মনের মধ্যে জিদ কাজ করে, ঘৃণা কাজ করে এদের জন্য। এবং এরা কখনোই কোনো বড় হৃদয়ের মানুষ ছিল না। এরা বাংলাদেশের সকল ধরনের কল্যাণের বিষয়ে হিংসা করেছে এবং আমাদেরকে ঘৃণা জ্ঞাপন করেছে। যখন বাংলাদেশটা সদ্য একটা স্বাধীন দেশ হলো, এই স্বাধীন দেশ হওয়ার পরে দেখেন অনেক অনেক দুর্বল একটা ভঙ্গুর অবস্থায় ছিল আমাদের অর্থনীতি। তখন এই ইন্ডিয়ানদেরকে বলা হয়েছিল কলকাতা বন্দরটা আমাদেরকে একটু ব্যবহার করতে দেওয়ার জন্য, কিন্তু এরা ওই সময় আমাদেরকে পাকিস্তানের বিরুদ্ধে লাগিয়ে দিল। আমরা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করলাম, কিন্তু যুদ্ধ শেষে তাদের বন্দরটা পর্যন্ত আমাদেরকে ব্যবহার করতে দিল না। তো এরা এইরকম ছোট লোক ক্যাটাগরির, যে মানে একটা দেশকে উস্কায় দিল স্বাধীন করার জন্য, কিন্তু স্বাধীন হওয়ার পরে তাকে সব ধরনের অসহযোগিতা করেছে। এবং স্বাধীন হওয়ার পরে আমার যারা পূর্বপুরুষরা রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে এভাবে গল্প শুনিয়েছেন। আমার জেলা বগুড়াতে এখানে ইন্ডিয়ান অফিসার যারা আছে তারা, এবং শুধু ইন্ডিয়ান অফিসার না, ওই সময় বেশ কিছু হিন্দু নাগরিকও যারা মনে প্রাণে ইন্ডিয়াকে ধারণ করে, তারা এখানে বগুড়ার যে কাঁসার দোকানগুলো ছিল, স্বর্ণের দোকানগুলো ছিল, পিতলের দোকান ছিল, এগুলো লুটপাট করে নিয়ে গেছে এবং এখানে অস্ত্রের দোকানগুলো লুটপাট করে নিয়ে গেছে। তো যারা আমাদের দেশের সম্পর্কে এই ধরনের নেতিবাচকতা রাখে, আস্তাগফিরুল্লাহ, আমি তাদেরকে কোনোদিন বন্ধু ভাবতে পারবো না, কোনোদিন না, কোনোদিন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, যে আমাদের সীমান্তে নিয়মিতভাবে নাগরিক হত্যা করছে, এটা কি কোনো যুদ্ধ বিধ্বস্ত দেশ যেখানে নিয়মিতভাবে অস্ত্র উঠায় গুলি করবে? এটা তো এরকম কোনো দেশ না। খুব স্বাভাবিক, শান্ত আছে, এখানে মানুষ কৃষি কাজ করছে, ফসল ফলাচ্ছে। একটা রাখাল গরু চড়াচ্ছে, তাকে তার ভালো লেগেছে গুলি করে দিল। দুইজন বন্ধু ঘুরতে গেছে, ভালো লেগেছে, সেখানে গুলি করে দিল। চাষাবাদ করছে, সেখানে ভালো লেগেছে, গুলি করে দিল। এই যে মানুষকে মানুষের দৃষ্টিতে দেখে না, পশু পাখির দৃষ্টিতে দেখে যে তাদেরকে স্বীকার করছে, এরকম একটা ভাব। তো হোয়াট দ্য হেল, আই উইল থিঙ্ক দে আর মাই ফ্রেন্ড। ওকে, তারা আমাদের কোনো লেভেলের কোনোভাবে কখনোই বন্ধু হতে পারে না। আমরা তরুণদের সাথে কথা বলি, আমাদের ভিতরে স্পষ্ট কাজ করে যে ইন্ডিয়ান বিএসএফ যেভাবে মানুষকে হত্যা করছে, বাংলাদেশের নাগরিকদেরকে, অবশ্যই তাদেরকে দু চারটাকে হত্যা করা আমাদের জন্য জায়েজ এবং এটা বৈধ। এটা যদি আমরা না করতে পারি, তাহলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং সম্মান বলে একটা কিছু আছে, এটা প্রমাণ থাকে না। অবশ্যই এখানে যদি এরকমও হয়, একগুচ্ছ ভাড়াটে খুনি দিয়ে হলেও সেই বিএসএফ এর যারা আমাদের নাগরিকদেরকে হত্যা করে তাদেরকে খুন করতে হবে, তাহলে সেই ধরনের উদ্যোগ নেওয়া উচিত। এছাড়া এই সীমান্তে নাগরিক হত্যার মতো বিষয়টি কোনোভাবে বন্ধ করার মিনিমাম কোনো সম্ভাবনা নাই। শেখ হাসিনা 15 বছর ক্ষমতায় আছে, সীমান্তে নাগরিক হত্যা নিয়ে কোনো কথা বলতে পারেনি। তার বাপকে যদি আবার জীবিত করেন, তার বাপও বলতে পারবে না এই সময়ে এসে। এবং শেখ হাসিনা আরো যদি 15 বছর ক্ষমতায় থাকে, তাহলেও এই সীমান্ত হত্যা নিয়ে বন্ধ করার বিষয়ে কোনো কথা বলতে পারবে না। কেন বলতে পারবে না? কারণ তারা ওই দেশ থেকে একটা ইজরাদারি নিয়ে এসেছে, ওইখানে দাসী হয়ে এখানে এসে শাসন করছে আমাদেরকে। তো এই দাসীর কাছ থেকে যদি তার মালিকের বিরুদ্ধে কথা বলার জন্য আপনারা আশা করেন, তাহলে এটা কখনোই পাবেন না। তো আমাদের যে ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন চলছে, অনেকে বলছে যে একটা সুষ্ঠু নির্বাচনে সহযোগিতা করলেই ভারতের পণ্য বয়কট আমরা থেমে দিব, ভারতের বিরুদ্ধে কথা বলা বন্ধ করে দেব। না, আমরা যারা এই অ্যাক্টিভিজমে দৃঢ়ভাবে লড়াই করছি, একটা সুন্দর নির্বাচনের বিনিময়ে আমি কখনোই ভারতকে আবার নতুন করে সমর্থন করব না। না, যে শত্রুতা শুরু হয়েছে, আমাদের যতজন নাগরিককে হত্যা করেছে, আমাদের নদীগুলো বন্ধ করেছে, এগুলো সুরাহা না হওয়া পর্যন্ত প্রত্যেকটা খুনিকে পাল্টা খুন করা অথবা বিচারের আওতায় নিয়ে আসা। যারা খুন করেছে, অবশ্যই আপনার হলো একটা হত্যার বিনিময়ে
একটা হত্যার প্রতি উত্তরে তাকে বিচারের অংশ হিসেবে তাকে ফাঁসির দড়িতে ঝুলানো, অথবা যে গুলি করে মেরেছে তাকে আরেকটা গুলি করে আপনার হলো পাল্টা উত্তর দেওয়া ছাড়া কোনো হতে পারে না। আপনি একটা নিরীহ মানুষকে হত্যা করেছেন, আপনি হত্যা করেই ফেলেছেন, আপনি খুনি, তো আপনাকে পাল্টা উত্তর দেওয়া অবশ্যই জায়েজ এবং বৈধ। তো এগুলো আমাদের আমরা যারা এই অ্যাক্টিভিজম করছি, আমাদের একটা দৃঢ় কথা যে আমরা অনেকেই একটা সুষ্ঠু নির্বাচনের বিনিময়ে ভারতের সঙ্গে বন্ধুত্ব করতে পারে, কিন্তু আমাদের পক্ষ থেকে সুষ্ঠু নির্বাচনই একমাত্র সত্য না। আমাদের অনেকগুলো হিসাব রয়েছে। আজকে সারা বাংলাদেশ যে রোদে পুড়ছে, জ্বলছে, আমরা যে গরম লাগে, একটা সময় আমরা ঘেমে গেলে আমাদের শরীরে ঘাম বের হতো, কিন্তু এখন আমরা যখন প্রচন্ড রোদের মধ্যে আমাদের শরীর থেকে ঘাম বের হয় না। কেন ঘাম বের হয় না? কারণ আমাদের বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি নাই। আমাদের নদী থেকে পানি বাষ্প হয় না, পানি জলীয় বাষ্প হয় না, সমস্ত নদী শুকায় গেছে, একটা নদীতেও পানি নাই। সুতরাং যে পরিমাণ হিট আমাদের এখানে আসছে, সেই হিটটা যে পানি অ্যাবজর্ব করে নেবে, সেই পরিমাণ পানি আমাদের এখানে উপস্থিত নাই। তা আমাদের এই পানিগুলো যারা বন্ধ করে দিয়ে আমাদের প্রতিনিয়ত কষ্ট দিচ্ছে, আমি কে তাদেরকে বন্ধু ভাবার মতো? এদেশের নাগরিকরা কোন রকমের কোন দৃষ্টি থেকে, কোনো অ্যাঙ্গেল থেকে ভারতের কোন নাগরিককে বিন্দু পরিমাণ বন্ধু মনে করে না। শুধু এদেশের নাগরিকরা না, ইন্ডিয়ানরাও আমাদের নাগরিকদেরকে বন্ধু মনে করে না। তারা যে বন্ধুত্বের কথাগুলো বলছে আমাদের কাছে কিছু জিনিস বিক্রি করার জন্য। আপনারা জানেন যে ইন্ডিয়া আমাদের এখানে একটা বাজার সৃষ্টি করেছে, তারা বানাবে আর আমরা কিনবো, তারা বানাবে আমরা কিনবো, এই বন্ধুত্ব তারা চায়। তারা এতটা ইতর এবং অভদ্র যে তারা এখানে বিক্রি করবে, কিন্তু এদেশের নাগরিকদের কাছ থেকে কিছু কিনতে চায় না। তারা ইন্ডিয়ানরা এরকম একটা অভদ্র জাতি, যারা শুধু বেচতে চায় কিন্তু কিনতে চায় না, এবং তার শাস্তি কিন্তু তারা পাচ্ছে। আপনারা দেখেছেন যে ভারতের 527টি পণ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে। তো 527টি পণ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে, এটা কি আমাদের গবেষণা? এটা ইউরোপীয় ইউনিয়নের গবেষণা। ইউরোপের 28-27টি দেশে সেখানে ইন্ডিয়ান পণ্যগুলোকে বহিষ্কার করা হয়েছে এবং সেগুলো সেলফ থেকে সবগুলো বের করে দেওয়া হয়েছে, লাথি মেরে বের করে দেওয়া হয়েছে। তো যেই জাতি এরকম ভাবে মানুষকে শুধু বেচতে চায়, তারা আজীবন বেচতে পারবে এরকম না। এটা একটা প্রাকৃতিক শাস্তি পেয়েছে। আমরা ভারতীয় পণ্য বয়কটে চেয়েছিলাম যে গুড়ি গুড়ি বৃষ্টি, কিন্তু ভারতীয় পণ্য বয়কট করতে গিয়ে হংকং, তারপরে সিঙ্গাপুর নিষিদ্ধ করে দিল, তারপরে আপনার ইউরোপের সমস্ত দেশ থেকে বের করে দিল। আপনারা জাস্ট অপেক্ষা করেন, আমেরিকা তাদেরকে বহিষ্কার করবে, তাদেরকে মধ্যপ্রাচ্য বহিষ্কার করবে, মালয়েশিয়া করবে, থাইল্যান্ড, সবাই করবে। সবাই শুধুমাত্র করবে না, তাদের একটা দাসী এই বাংলাদেশে রয়েছে, শেখ হাসিনা, সে করবে না। এই দেশে প্রচুর পরিমাণে ইন্ডিয়ান পণ্য রয়েছে যেগুলো আমাদের দেশে ক্যান্সার ঘটায়, এবং এই পণ্যগুলো আমাদের ক্যান্সার সৃষ্টি করে, এবং নাগরিকরা বাধ্য হয় ইন্ডিয়ায় গিয়ে ক্যান্সারের চিকিৎসা করার জন্য। এবং এটা একটা সুন্দর ব্যবস্থাপনা তারা তৈরি করেছে যা আমাদেরকে আক্রান্ত করবে। এবং এই জন্যই আমরা আজকে থেকে শুরু করেছি যে আমাদের সমস্ত বাজারে আমরা যাব, এবং বাজারে গিয়ে মাইকিং করে বলবো যে আপনারা এই যে ক্যান্সার সৃষ্টিকারী ইন্ডিয়ান পণ্যগুলো বিক্রি করছেন, আমাদের নাগরিকরা যে ক্যান্সার আক্রান্ত হচ্ছে, দায় আপনাদেরকে নিতে হবে। আপনারা যদি এই ভারতীয় পণ্যগুলো 7 দিনের মধ্যে না সরান, আমরা নিজেরা এখানে টেনে বের করে রাস্তায় ফেলে দেবো এই পণ্যগুলো। আপনারা যারা এখনো পর্যন্ত, এবং একটা সুসংবাদ রয়েছে, আমরা যখন এই যে আপনার ফকিরাপুল বাজারে গেলাম আজকে, সেখানে গিয়ে দেখলাম কোনো দোকানে রূপচাঁদা ব্র্যান্ডের কোনো তেল নাই। আমরা বললাম কেন নাই? তো বলছে আপনারা ডাক দিয়েছেন, আমরা এটা রাখি কিভাবে, দেশের সাথে তো বেইমানি করতে পারি না। তো এটা শুরু হয়েছে। অনেক দোকানে দেখলাম কিছু প্যারাশুট তেল আছে, তাদেরকে জবাব দিতে না পাইনি আসলাম যে আপনি কেন রাখছেন এটা, আপনি জানেন না ইন্ডিয়ান পণ্যগুলো ক্যান্সার? ধরলাম যে আপনি আওয়ামী লীগ করেন, ধরলাম আপনি আমাদের আন্দোলন সমর্থন করেন না, আপনি ভোট চান না, আপনার নদী প্রয়োজন নাই, সীমান্তে আপনি হত্যা হন না, কিন্তু এটা তো ক্যান্সার ছড়ায়, এটা আপনি কেন এটা রাখছেন? তখন বলছে ভাই মাফ করে দেন, আর রাখবো না, আর নতুন করে কিনবো না। আমি মনে করি যেই পরিস্থিতি সৃষ্টি হয়েছে, বাংলাদেশের মার্কেট থেকে ইন্ডিয়ান পণ্যগুলো 100% বিদায় হবে, এবং ঝাঁটা দিয়ে পিটায় বিদায় করবো আমরা এগুলো। একটা ইন্ডিয়ান পণ্য বাংলাদেশে আমরা শপথ করে বলছি যে আমরা রাখবো না, কোথাও না। যেই দোকানদার ইন্ডিয়ান পণ্যের প্রতি প্রেম দেখাবে, মায়া দেখাবে, ওই দোকানে আমরা লিখে দেব এইটা একটা ইন্ডিয়ান দালালের দোকান, আপনারা এই দালালের কাছ থেকে কিনবেন কিনা আপনারা বিবেচনা করেন। সে ক্যান্সার আক্রান্ত করার জন্য ইন্ডিয়ান পণ্যগুলো আপনাদের মাঝে ছড়াই দিচ্ছে। তো আমরা এই ধরনের অনেক কার্যক্রম করছি, অনেক জায়গায় বাধাগ্রস্ত হচ্ছি। আমাদের অনেক দাবিও রয়েছে নাগরিকদের প্রতি, রাজনৈতিক দলগুলোর প্রতি। ভারতীয় পণ্য বয়কটের এই আন্দোলন রাজনীতিকরণ যদি না হয়, ইন্ডিয়া আউট প্রোগ্রাম যদি রাজনীতিকরণ না হয়, তাহলে আমরা বড় ধাক্কাটা দিতে পারছি না। আমি তারেক একটা গরিব মধ্যবিত্ত ঘরের সন্তান, আমার ওইভাবে রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড অতটা শক্তিশালী না। আমরা যতটা কাজ করছি আমাদের জায়গা থেকে খুব সীমিত, অনেক মানুষ আমাদের সঙ্গে হয় না, আমাদেরকে ওইভাবে অতটা ট্রাস্টও করে না।
যে আমাকে যে ডাকছে আমি তাদেরকে নিরাপত্তা দিতে পারবো কিনা, কতটুকু বড় প্রোগ্রাম হবে, ওইভাবে আমাদের সেই ফিটনেস নাই। সেই জায়গা থেকে যারা যে রাজনৈতিক দলগুলো এই ইন্ডিয়ান ফ্যাসিবাদের বিরুদ্ধে মনন এবং মানসিকতা রাখে তাদের প্রতি আমাদের আহ্বান, আসেন আমরা এই আন্দোলনটাকে একটা রাজনৈতিক মানে শক্তিতে রূপান্তরিত করি, ইন্ডিয়া খেলাও রূপান্তরিত করি। আপনারা যদি ভাবেন যে হাসিনা ছাড়া অন্য কাউকে ইন্ডিয়া সহযোগিতা করবে, আস্তাগফিরুল্লাহ, 10 বার আস্তাগফিরুল্লাহ করেন, ইন্ডিয়া কখনোই এই কাজ করবে না, কখনোই করবে না। শেখ হাসিনা তার সমস্ত কিছু দিয়ে ইন্ডিয়াকে দিয়ে দিয়েছে। এবং আপনারা একটা নিউজ দেখবেন, দুটা নিউজ, শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়ার মধ্যে পার্থক্য। বেগম খালেদা জিয়াকে নিউজ হয়েছিল যে ভারতের পিঠে চাবুকের আঘাত করলেন খালেদা জিয়া, হ্যাঁ, আর শেখ হাসিনাকে নিউজ হয় যে ভারতকে যা দিয়েছি তা আজীবন মনে রাখবে। এই দুই জায়গায় কিন্তু বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার পার্থক্য। একজনের নামে নিউজ হয় ভারতের পিঠে চাবুক মেরেছে বেগম খালেদা জিয়া, আর শেখ হাসিনার নামে নিউজ হয় যে ভারতকে যা দিয়েছি আজীবন। একজন হলো ভারতের বিরুদ্ধে অগ্রসৈনিক, আর একজন ভারতের কেনা দাসী। এইখানে এই পার্থক্যটা বুঝতে হবে। বিএনপির নেতৃবৃন্দ যারা আছে, আপনারা আপনাদের পূর্বসূরি নেত্রী তিনি কি করেছেন সেখান থেকে একটু শেখেন এবং তার পথ অনুসরণ করেন। ইনশাআল্লাহ আপনারা এই দেশে ভারত খেলা হলে যে সুফলটা, সেই সুফলটা পুরোপুরি ভাবে আপনারা পাবেন। এবং এটা একটা আশার বাণী যে সারা বাংলাদেশের প্রত্যেকটা লেভেল থেকে বিএনপি নেতৃবৃন্দ, জামাতের নেতৃবৃন্দ আমাদেরকে সর্বোচ্চ পরিমাণে এফোর্ট দিচ্ছে, সাপোর্ট দিচ্ছে। আমরা যেখানে ক্যাম্পেইনে যাচ্ছি সেখান থেকে আমরা ডাকতে হচ্ছে না, সেখানে বিএনপি নেতৃবৃন্দ সবাই এসে বলছে তারেক ভাই আপনি আসবেন, আমরা জানি। আমি কিভাবে জানেন? আপনাদের ওই গ্রুপে আমরাও আছি, ঠিক আছে। তো তারা সেখানে জমায়েত হয়ে যাচ্ছে, গ্যাদারিং করছে। এই যে একটা কাজ চলছে, কিন্তু এটাকে নেতৃত্বের জায়গা থেকে আরো দায়িত্বশীল জায়গা থেকে ডিক্লারেশন আসতে হবে, ওপেন ডিক্লারেশন। শত্রুর ভাষায় কথা বলতে হবে। আমরা 15 বছর ধরে ভোট বঞ্চিত, এবং আরো 15 বছর না, কোনোদিন তারা শেখ হাসিনাকে এখানে সরানোর কোনো এজেন্ডা নাই। ওদের এজেন্ডা আমাদের বাংলাদেশকে অস্থিতিশীল করে রাখা, ওদের এজেন্ডা। এই এজেন্ডা আপনারা দেখলেন যে চাকমাদেরকে দিয়ে তারা এখানে মানববন্ধন করাচ্ছে, এখানে বিভিন্ন অঞ্চলকে বলে যশোর তাদের অংশ, একবার বলে পঞ্চগড় তাদের অংশ। এই বিষয়গুলো আমাদেরকে বিবেচনা করতে হবে এবং এদেরকে কোনোভাবে বন্ধু ভাবা যাবে না। আপনারা দেখেছেন ভারত বাংলাদেশের সীমান্তের কাছাকাছি তারা অনেকগুলো স্থাপনা করেছে, তারা রাস্তা বানিয়েছে, কিন্তু বাংলাদেশকে ওই জায়গা দিয়ে একটা মসজিদও বানানোর সুযোগ দেয় না। বাংলাদেশের মাটিতে বাংলাদেশ মসজিদ বানাবে, ইন্ডিয়ান বিএসএফ রা এখানে বাধা প্রদান করে। বাংলাদেশের মাটিতে বাংলাদেশের সরকার যশোরে একটা বাস টার্মিনাল করবে, ট্রাক টার্মিনাল করবে, সেখানে বিএসএফ এসে বাধা দেয়। সুতরাং যারা এটাকে বন্ধুত্বের পর্যায়ে ভাববে তারা হলো নেমক হারাম এবং দেশের শত্রু এবং বেঈমান। শুধুমাত্র ভারতকে খেদালে হবে না, এই শত্রু এবং এই বেঈমানদেরকেও খেদাতে হবে। এবং ওবায়দুল কাদেরকে বলছি যে আপনি গত কয়েকদিন আগেই এত অসুস্থ হয়েছিলেন যে বিছানায় পড়ে গেছিলেন, সিঙ্গাপুরে যেতে হয়েছে। এই যে আপনার মতো বাংলাদেশের নাগরিকরা এরকম ইন্ডিয়ান পণ্যগুলো খেয়ে অসুস্থ হচ্ছে, উনি কিন্তু বুঝে গিয়ে ইন্ডিয়ান পণ্য আর খায় না। উনিও বিদেশ থেকে এখন বিভিন্ন মানে ইম্পোর্ট করে পানি নিয়ে আসে, খাবার নিয়ে আসে, সেগুলো খায়, বাইরে কোনো খাবার খায় না, উনি বুঝে। কিন্তু আমি জানি না উনি বাংলাদেশকে কতটুকু ভালোবাসে। এই রাজনীতিবিদরা কিন্তু সব জানে যে ইন্ডিয়ান পণ্যে বিষ আছে, তারপরেও এই ইন্ডিয়ান পণ্যগুলো, সেই জায়গা থেকে ওবায়দুল কাদেররা যদি আবারও ভারতীয় পণ্যের বিজ্ঞাপন করে, ভারতীয় পণ্যের দালালি করে, আমরা ওই ভারতের ওই কিন্ডার জয় চকলেট, ক্যান্সার আক্রান্ত হওয়ার চকলেট, সেটা খাওয়াবো। ওই ইন্ডিয়ান ক্যান্সারের জীবাণু পাওয়া, ক্যান্সারের উপাদান পাওয়া কিটক্যাট চকলেট ওনাকে খাওয়াবো, ওবায়দুল কাদেরকে আমরা। এবং ইন্ডিয়ান যে কুরকুরে চিপস, এটা ওবায়দুল কাদেরকে খাওয়াবো। দেখি ওবায়দুল কাদের কতদিন বাঁচে। হ্যাঁ, উনি আগে নিজে সবার সামনে খাবে, খাইয়ে তারপরে বলবে যে আপনারাও খান। ওনারা নিজেরা কিন্তু খায় না, এগুলো হলো নেমক হারাম। দেশের সঙ্গে বেইমানি করে, দেশের মানুষের সাথে বেইমানি করে। মানুষ মরলে এদের কিছু যায় আসে না, নিজেরা বিদেশে গিয়ে চিকিৎসা করে। ওবায়দুল কাদের তো মরে গেছিল, এই মরা খাড়া হয়ে যায় আবার রাজনীতি করতেছে। তাহলে এরা না হয় মরা খাড়া হয়। হ্যাঁ, এই রাজনীতিবিদদের একটা বড় ক্লাব রয়েছে, বড় বড় যারা পদে আছে এরা বড় ক্লাব রয়েছে, এবং এরা মরবে না এরকম ওষুধ খায়। হ্যাঁ, আমৃত্যু ওষুধ খায়, খেয়ে আজীবন বেঁচে থাকে। এদের চামড়া গুলো দেখবেন কুচকে যায় না, ভাঁজ হয় না। ক্ষমতাসীনরা সারা ওয়ার্ল্ডের একটা ক্লাব মেনটেন করে, এবং তারা এই ধরনের মানে মৃত্যু হয় না,
যৌবন ধরে রাখে, এই ধরনের ট্রিটমেন্ট নেয়, এই ধরনের ওষুধ খায়। তো এরা না হয় এইসব ওষুধ খায়, কিন্তু নাগরিকদের কি অবস্থা হচ্ছে? নাগরিকদেরকে ইন্ডিয়ান ভুমা ভুমা পেঁয়াজ খাওয়াচ্ছে, হরমোন দেওয়া পেঁয়াজ, ইন্ডিয়ান ভুমা আলু খাওয়াচ্ছে, পোকা দেওয়া আলু খাওয়াচ্ছে, ইন্ডিয়ান আপনার হলো সে ক্যান্সার এবং গোমূত্র দেওয়া, গোবর দেওয়া পণ্য খাওয়াচ্ছে। আর নিজেরা কি খাওয়াচ্ছে সেটা বলতেছি। এবং আমাদের যে এই পেঁয়াজ উৎপাদন হলো, দেখেন 36 লাখ মেট্রিক টন পেঁয়াজ উৎপাদন হলো, 25 লাখ মেট্রিক টন আমাদের দরকার, 11 লাখ মেট্রিক টন এখনো অতিরিক্ত রয়েছে। আমার কৃষকরা এই অতিরিক্ত পেঁয়াজটা কি করবে বলেন? কি করবে? উচিত ছিল এটা রপ্তানি করার একটা ব্যবস্থা করা, কিন্তু এই নেমক হারামরা এই সময়ে ইন্ডিয়া থেকে পেঁয়াজ এনেছে। দেশকে কতটুকু ভালোবাসে, কৃষককে কতটুকু ভালোবাসে চিন্তা করেন আপনারা। আমাদের যে ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন, আমরা খুবই দুর্বল, আমাদের টিমটা অনেক ছোট। আমরা সারা বিশ্বের প্রবাসী ভাইদেরকে আহ্বান করি, আমরা আপনাদের কাছে যেতে পারবো না, আপনাদেরকে ওখানে সংযোগ করতে পারছি না। নিজ নিজ যে দেশে আছেন, একটা ম্যাচে থাকেন, একটা যেখানে থাকেন, একসাথে হয়ে আপনারা সেখানে ভারতের পণ্য বয়কটের ক্যাম্পেইনটা চালাবেন। মধ্যপ্রাচ্যের ভাইয়েরা, এখানে মধ্যপ্রাচ্যের বড় বড় ব্যবসায়ী কফিলরা আছে, আপনারা জানায় দেন ইন্ডিয়ান পণ্যে ক্যান্সারের উপাদান পাওয়া গেছে, ওইখানে ইন্ডিয়ান বয়কট করতে হবে। ওইখানে ইন্ডিয়ান বয়কট হলে ওইখানে আমার ফ্রেশ গ্রুপের পণ্য যাবে, ওইখানে রাধুনী গ্রুপের মশলা যাবে, ওইখানে প্রাণ গ্রুপের মশলা যাবে, আমার এখানে আপনার হলো স্কয়ারের পণ্য যাবে, ওইখান থেকেও ইন্ডিয়া খেপাতে হবে। ইউরোপের তো বাইরে হয়ে গেছে, আমেরিকার ভাইদেরকেও কাজ করতে হবে এই বিষয়ে। এবং শুধু তাই না, দেশে যেসব বিভিন্ন জায়গায় আছেন আলেমরা, আপনারা আলেমদেরকে আমি বলি, প্রত্যেকটা মসজিদে দেখি ফিলিস্তিনের জন্য কান্না করে, ফিলিস্তিনের জন্য কান্না করে, ফিলিস্তিনের জন্য কান্না করেন, এই কান্নাটা আরো জোরে জোরে কান্না করেন। কিন্তু আমাদের বাইতুল মুকাররমেও কিন্তু ইমাম আলেমদেরকে পিটায় পিটায় রক্তাক্ত করা হয়েছে। সেই বাইতুল মুকাররমে আমার আলেমদের প্রতি আমার অনুরোধ যে শুধুমাত্র ফিলিস্তিনের নিপীড়িত মুসলিমদের জন্য দোয়া করলে হবে না। হ্যাঁ, আমার বাইতুল মুকাররমে শাপলা চত্বরে নিহত যে আলেমগুলো, তাদের জন্য দোয়া করতে হবে। শুধুমাত্র ফিলিস্তিনি বন্দী নাগরিকদের জন্য দোয়া করলে হবে না। মামনুল হক হুজুর বন্দী আছে, তার জন্য দোয়া করতে হবে না? উনি মুসলিম না, উনি আলেম না, ওনার জন্য দোয়া করতে ভয় লাগে, তাই না? সেই জন্য ওনার জন্য দোয়া করেন না। শুধুমাত্র ফিলিস্তিনের জন্য দোয়া করে পার পেয়ে যান, এটা হবে না। আমাদের সবাইকে নিজ নিজ জায়গা থেকে কাজ করতে হবে। আলেমদের দায়িত্ব আলেমরা পালন করতে হবে, তাদেরকেও ভারতীয় পণ্য বয়কটের এই কথা বলে না। ওই যে আলেম খাবো কি টেনশন থেকে তারা এই কথাটা বলে না। খাবো কি মানে ভারতের বিরুদ্ধে বললে তাদের খাবো কি টেনশন শুরু হয়ে যাবে। এই আমরা বলছি খাওয়ানোর মালিক আল্লাহ, আল্লাহ খাওয়াবে, আল্লাহ খাওয়াবে, আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে। আপনারা ভারতীয় পণ্য বয়কটের এই আন্দোলনে আপনারা মসজিদে মসজিদে খুতবায় বলেন যে আমাদের সীমান্তে নাগরিক হত্যা, খুতবার সময় বলা এই সময় জরুরি হয়ে গেছে, ফরজ হয়ে গেছে যে আমাদের সীমান্তে নাগরিক হত্যা করে, ক্যান্সার আক্রান্ত হয় নাগরিকরা এই পণ্য খেলে। এইটা নাগরিকদেরকে রক্ষা করার জন্য খুতবার সময় ঘোষণা দেওয়া ফরজ হয়ে গেছে এই মুহূর্তে। কিন্তু এগুলো হচ্ছে না, কিন্তু হইতে হবে। আমরা আহ্বান জানাই সবাই নিজ নিজ জায়গা থেকে কানে কানে বলি, বসে বসে বলি, বন্ধুকে বলি, ফোনে ফোনে বলি, প্রতিদিন দায়িত্ব নিয়ে 5 জন 10 জন মানুষকে দাওয়াত দেই, ভারতীয় পণ্য বয়কট করতে হবে। এই আগ্রাসনের যে হোতা ইন্ডিয়া, তাকে এখান থেকে বিদায় করতে হবে। একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নতুন করে জন্ম নিতে হবে। এবং এটা যদি হয়, আপনারা বলছেন হাসিনাকে যতক্ষণ পর্যন্ত এই ভারত সাপোর্ট দিচ্ছে কিচ্ছু করতে পারবেন না, একটা চুল ছিঁড়তে পারবেন না। সে নীতি নিয়েছে যে গুলি করবে, গুলি, এছাড়া আর কোনো নীতি নাই, মারবে। তো এই নীতি যখন নেয়, তখন আপনি একটা মানববন্ধন করে কি করবেন? তাকে যে সাপোর্ট দিচ্ছে, তাকে যে নিশ্চয়তা দিচ্ছে যে তুমি তোমার মতো করো, তুমি বিপদে পড়লে হেলিকপ্টারে করে ভারতে নিয়ে আসবো, এই যে একটা গ্যারান্টি, এই গ্যারান্টির কারণে কিন্তু শেখ হাসিনা শক্তি পাচ্ছে এবং মানসিকভাবে সে কিছু গুলি করছে। আর গুলি করা বন্ধ করতে হলে ভারতকে সরাতে হবে পিছন থেকে। যদি সরাতে পারি, ইনশাল্লাহ সেও নিজ দায়িত্বে, আতঙ্কে, ভয়ে, শেখ হাসিনার ঘাড়ে এতগুলো মাথা হয় নাই 16 কোটি নাগরিকের বিরুদ্ধে গিয়ে আপনার হলো এই ধরনের একটা কর্মকাণ্ড করবে। ভারতকে সরান, তখন সে জনগণকে ভয় পাওয়া শুরু করবে। ধন্যবাদ। আমার স্নেহের এবং অত্যন্ত প্রিয় একজন তরুণ নেতা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর করে আপনার বক্তব্য তুলে ধরেছেন এবং আশা করি অসংখ্য লোক উদ্বুদ্ধ হবে। এভাবেই একদিন আমাদের সফলতা আসবে ইনশাআল্লাহ। এবং ইন্ডিয়ার যে হেজিমনি, ইন্ডিয়ান যে চক্রান্ত, ইন্ডিয়ার যে আধিপত্যবাদ, সে সম্পর্কে আজকাল আমাদের বাংলাদেশের দেশপ্রেমিক জনগণের কোনো সন্দেহ নাই। আজকে আমাদের সাথে
আরেকজন তরুণ সাংবাদিক এবং অত্যন্ত বুদ্ধিদীপ্ত চিন্তা চেতনা দেশের জন্য বের হয়েছেন আবু রুশ। তিনি আমাদেরকে জানাবেন, তিনি গবেষণা করে থাকেন এই সকল ব্যাপারগুলোকে নিয়ে। তিনি বলবেন, একই সাথে জনগণ, আপনারা যারা অনুষ্ঠান দেখছেন তাদেরকে আহ্বান করব, আপনাদেরকে আমি লিংক দিব একটু পরে, আপনারা এখানে পার্টিসিপেট করতে পারবেন। যে কোনো প্রশ্ন থাকলে আপনারা ইনশাআল্লাহ অংশগ্রহণ করবেন। এই দেশ আমাদের, এই দেশটাকে রক্ষা করবার দায়িত্ব আমাদের। প্রিয় আবু রুশ, প্লিজ। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে। আচ্ছা, আমি শুরু করার আগে বলি, আমরা তো মানে ভারত আমাদের সবচেয়ে বড় প্রতিবেশী। 4,000 কিলোমিটারের উপরে আপনার সীমান্ত ভারতের সাথে, এবং ভারত আমাদেরকে সবসময় মনে করিয়ে দেয় যে 1971 সালের মুক্তিযুদ্ধে তারা সহায়তা না করলে আমরা স্বাধীনতা পেতাম না। এই কথাটা বারবার আমাদের কানের মধ্যে সবসময় তারা মানে জোর করে একটা স্মরণ করিয়ে দেয়। আমরা ভারতের প্রতি অবশ্যই কৃতজ্ঞ 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করার জন্য, আমাদের শরণার্থীদেরকে সেখানে আপনার স্থান দেওয়ার জন্য, তাদের ভরণ পোষণ করার জন্য, এবং আমাদের স্বাধীন বাংলা সরকারকে সেখানে আপনার কলকাতায় গঠন হওয়ার সুযোগ দেওয়ার জন্য। আচ্ছা, এখন আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করতে চাই যে পৃথিবীর কোনো একটা দেশ কি আছে যে যেই দেশে এতগুলো পঞ্চম বাহিনী কোনো দেশ তৈরি করতে পেরেছে? কোনো দেশ আপনি পাবেন না। পঞ্চম বাহিনী মানে আপনার অন্য একটা দেশের যে সহযোগী বাহিনী থাকে তাদের মাধ্যমেই তো ওই দেশটা ওই দেশে কাজ করে। আপনি বাংলাদেশের মতো এত বড় পঞ্চম বাহিনী মনে হয় পৃথিবীতে আর কোথাও তৈরি করতে কেউ পারে নাই। আমরা ভারতকে দোষ দিব, ভারতের আগ্রাসী মনোবৃত্তিকে দোষ দিব, কিন্তু এই যে পঞ্চম বাহিনী, এই পঞ্চম বাহিনীর কি হবে? এই পঞ্চম বাহিনীর নিকট থেকে তো আমরা কখনোই মুক্ত হতে পারছি না। আমাদের জনগণ, সাধারণ জনগণ বারবার রুখে দাঁড়াচ্ছে, কিন্তু রুখে দাঁড়ালে কি হবে? এই নিজের দেশের পঞ্চম বাহিনীর জন্য এরা বেশি দূর আগাতে পারে। আচ্ছা, এখন স্বাধীনতা যুদ্ধে বা স্বাধীনতা সংগ্রামে সহায়তার কথা বলি। আপনার ভিয়েতনামের যে মানে স্বাধীনতা যুদ্ধ, দীর্ঘ 30 বছরের মতো স্বাধীনতা যুদ্ধ, সেই যুদ্ধে ভিয়েতনামকে সহায়তা করেছে কে? চীন এবং কিছুটা হলে রাশিয়া অস্ত্রপাতি দিয়েছে, আর চীন সীমান্ত আছে, চীন সর্বতভাবে সহায়তা করেছে। চীনের বহু সামরিক অফিসার, বিমান বাহিনীর অফিসার যুদ্ধ করতে গিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে, ফরাসি বাহিনীর সাথে মারা গেছে। এখন সেই ভিয়েতনাম কি চীনের সবসময় পায়রবি করে? ভিয়েতনামে গিয়ে আপনারা গিয়েছেন বা জানেন, তারাও ইন্টারনেট থেকে বা অন্য জায়গা থেকে খোঁজ নিয়ে দেখতে পারেন। ভিয়েতনামের সরকার গঠিত হওয়ার পর থেকে আজ পর্যন্ত তারা কৃতজ্ঞতা স্বীকার করে, ঠিক আছে, যে চীন আমাদেরকে সহায়তা করেছে। কিন্তু এই চীন ছাড়া ভিয়েতনাম চলবে না, চীন ছাড়া এটা হবে না, এটা তো ভিয়েতনামের একটা লোকও বলে না, ভিয়েতনামের সরকারও বলে না। ভিয়েতনামে তো একটাই দল, কমিউনিস্ট পার্টি, তারা বলে না। অথচ এই চীন না হলে ওরা কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রকে পরাজিত করতে পারতো না। তারপরে এই চীন তাদের বিরুদ্ধে, ভিয়েতনামের বিরুদ্ধে 1979 সালে একটি সামরিক আগ্রাসন চালায়। ভিয়েতনামের সেনাবাহিনী এবং জনগণ চীনের মতো একটি পরাশক্তিকে শুধু রুখেই দেয় নাই, তাদেরকে ধাওয়া দিয়ে পিছু হটতে বাধ্য করেছে। আপনি আলজেরিয়ার কথা ধরেন, মুক্তিযুদ্ধ তো সেখানেও হয়েছে। আপনি আরো এরকম বহু দেশের কথা ধরেন যেখানে যারা আপনার সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে বা আপনার আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করেছে। কোন দেশে এরকম বারবার করে এরকম ভাবে বলা হয় যে আমরা তোমাদেরকে স্বাধীন করে দিয়েছি, আমরা তোমাদেরকে খেতে দিচ্ছি, পড়তে দিচ্ছি, আমরা খেতে দিলে না দিলে তোমরা খেতে পারতে না, তো আমাদের পেঁয়াজ না হলে তোমাদের চলতো না, তোমাদের আবার কি এত বড় বাহাদুরি? আমাদের স্বাধীন পররাষ্ট্রনীতি গঠনে তাদের বাধা, স্বাধীন অর্থনৈতিক নীতিমালা গঠনে তাদের বাধা, প্রত্যেকটা বিষয়ে তাদের বাধা। আপনি 1971 সালের সেই বিখ্যাত জিনিসটা আপনাদের নিশ্চয়ই স্মরণে আছে, 7 দফা গোপন চুক্তি, যেটা শুধুমাত্র তাজউদ্দিন আহমেদ জানতেন। তাজউদ্দিন আহমেদ ইন্দিরা গান্ধীর সাথে মিলে তখন এটা করেছিলেন। সেই 7 দফা গোপন চুক্তিতে কি ছিল? যেটা হুমায়ুন রশিদ চৌধুরী আপনার বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এবং সিআর ভূমিকা, যে মাসুদুল হক যিনি একজন সিনিয়র সাংবাদিক ছিলেন, তিনি যে বইটা লিখে গেছেন তার মধ্যে প্রথম সাক্ষাৎকার দেন হুমায়ুন রশিদ চৌধুরী। উনি আমাদের স্পিকার ছিলেন। সেখানে উনি বলে গেছিলেন 7 দফা গোপন চুক্তি কি, যে বাংলাদেশের নিজস্ব কোনো সশস্ত্র বাহিনী থাকবে না, বাংলাদেশের আপনার পররাষ্ট্রনীতির কোনো ডিসিশন নিতে গেলে দিল্লির অনুমোদন লাগবে, বাংলাদেশের যে একটি মানে আপনার প্যারামিলিশিয়া বাহিনীর মতো থাকবে সেটা তাদের মাধ্যমে হতে হবে। পরবর্তীতে রক্ষী বাহিনী হয়েছে।
এই কথিত আছে যে সৈয়দ নজরুল ইসলাম আমাদের অস্থায়ী রাষ্ট্রপতি, সেই 7 দফা গোপন চুক্তিতে স্বাক্ষর করার পরে তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন, কারণ উনিও বুঝতে পারেন নাই যে এটা কি জঘন্য জিনিস। এ ধরনের আচরণ কেন? এ ধরনের আচরণ যদি কেন আপনারা শুনতে চান, তাহলে আরো অনেক পিছনে ফিরে যেতে হবে। এদের যে মনোবৃত্তিটা আপনাকে দেখতে হবে। আমি আবার বলে নিই, ভারতের জনগণের সাথে বাংলাদেশের আমাদের কারো কোনো বিরোধিতা নেই। ভারতের জনগণ, এই উপমহাদেশের জনগণ সব একরকম। আপনি সবার সুখ দুঃখ হাসি কান্না একই রকম। আপনি ভারতের একটা দরিদ্র মানুষকে দেখেন, একটি শ্রমজীবী মানুষকে দেখেন, একটি চাকরিজীবী মানুষকে দেখেন, একটা বুদ্ধিজীবী মানুষকে দেখেন, দেখবেন যে বাংলাদেশের মতোই। এদের এদের সাথে আপনি মিল পাবেন, তাদের জীবনযাত্রার সাথে মিল পাবেন, হয়তো ধর্মগতভাবে কিছুটা আপনি পার্থক্য পাবেন। কিন্তু আমাদের প্রতিবাদটা হচ্ছে ভারতীয় এই যে কিচেন কেবিনেট বা পর্দার আড়ালে থেকে যারা এই আগ্রাসী মনোবৃত্তিটাকে উস্কে দেয় তাদের প্রতি, এবং তাদের আরো একটা বড় তাদের প্রতি আমাদের ক্ষোভ হচ্ছে, এই 1971 সালে বাংলাদেশ গঠিত হওয়ার পর থেকে তারা একটা দল ছাড়া, একটা দলের পদলোহী কিছু সংস্কৃতিসেবী সাংবাদিক বুদ্ধিজীবী ছাড়া তারা আর বাংলাদেশের কোনো মানুষকে মানুষ বলে মনে করে না। অন্য মানুষগুলোর যে সুখ দুঃখ আনন্দ বেদনা আছে, তাদের রাজনৈতিক চাহিদা আছে, সাংস্কৃতিক চাহিদা আছে, কোনো কিছুই তারা মানতে চায় না। শুধুমাত্র ওই একটা দল একটা দল একটা দল, তাদেরকে যেভাবে হোক তাদের ক্ষমতায় রাখতে হবে। কেন রাখতে হবে, এই প্রশ্নটা আমি শুরু করছি আবার। যখন 1947 সালে পাকিস্তান হলো এবং ভারত হলো, দুইটা দেশ স্বাধীন হলো, তখন ভারতের যে প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু, কংগ্রেসের নেতা, তিনি কি বলেছিলেন? প্রশান্ত মহাসাগর থেকে নিয়ে মধ্যপ্রাচ্য পর্যন্ত সমস্ত এলাকা একদিন ভারতের এক ছত্র দখলে চলে আসবে। মাইন্ড ইট। এশিয়া এশিয়া প্যাসিফিক, প্রশান্ত মহাসাগর, প্যাসিফিক থেকে মানে সেই ইন্দোনেশিয়ার ওই পাশ থেকে নিয়ে, প্যাসিফিক থেকে নিয়ে মধ্যপ্রাচ্য মানে এই আরব দেশ, আপনি লেবানন পর্যন্ত যান, সেই আপনার আরব সাগর দিয়ে যান, ওদিকে যান, রেড সি দিয়ে যান, এই সমস্ত এলাকা ভারতের একছত্র দখলে চলে আসবে। এটা নেহেরুর নিজস্ব উক্তি। তারপরে তাদের যে আরেকজন ছিলেন বল্লভভাই প্যাটেল, তিনি কি বলেছিলেন? আজ হোক কাল হোক আবার আমরা একাত্ম হব এবং বৃহৎ ভারতের প্রতি আনুগত্য দেখাবো। কখন বলেছেন? তারা মেনে নেয় নাই কোনো কিছু। এবং এখন যে মোদি এসে এই বল্লভভাই প্যাটেলের এই বিশাল মূর্তি বানিয়েছে, আপনাদের যদি খেয়াল থাকে, এই বিশাল মূর্তি কেন বল্লভভাই প্যাটেলের বানানো হলো, গান্ধীজির কেন বানানো হলো না? তার কারণ ওই যে বলছে আবার বৃহৎ ভারতের প্রতি আনুগত্য দেখাবো। এখন এই স্বপ্ন যদি 21 শতকে এসেও কারো মধ্যে থাকে, তাহলে তো তাদের সাথে কিছু করা যায় না, কোনো যুক্তি কাজ করে না। কোনো কিছু আপনি নিজের যে একটা কথা বলবেন সেটাও তারা মানবে না। আপনি আপনি 2008 সালের সময় যে এখানে যে আপনার ভারতের যে রাষ্ট্রদূত ছিলেন, হাই কমিশনার ছিলেন পিনাক রঞ্জন চক্রবর্তী, তিনি আপনাদের যদি খেয়াল থাকে 2008 সালের ডিসেম্বরে যে নির্বাচন হয় তার আগে কি কি কথা বলেছিলেন, তখন পত্রিকাগুলো এগুলো এসেছিল, প্রকাশ্যে তিনি একটি দলের পক্ষে অবস্থান নিচ্ছেন। আপনার 1/11 হওয়ার পরে আমার এখনো খেয়াল আছে, আমি তখন দৈনিক আমার দেশে কাজ করি, আমার সম্পাদক ছিলেন আমানুল্লাহ কবির। দৈনিক আনন্দবাজার, ভারতের কলকাতা থেকে প্রকাশিত দৈনিক আনন্দবাজারে রিপোর্ট বেরিয়েছে। সেই রিপোর্টটা কি ছিল? যে বিএনপি চীনের ছাতার নিচের একটি দল, এই চীনের ছাতার নিচের সমস্ত কিছুকে ধ্বংস মানে আপনার নির্মূল করতে হবে। তার মানে বিএনপি মানে চীন তৈরি করেছে, বিএনপি চীনের ছাতার নিচে বিএনপিকে ধ্বংস করে দিতে হবে। আপনি এই সমস্ত মনোবৃত্তি, তার মানে একটা দল তাদের পছন্দনীয়, সেই দলটা ছাড়া কোনো দিকে তারা যাবে না। এরপরে আসেন 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো 8 নির্বাচনের মাধ্যমে। তাদের একেবারে খুশিতে বাকবাকুম অবস্থা যে বাংলাদেশে তারা দীর্ঘদিন পরে একটা মানে সুযোগ পেয়েছে। তারপরে তাদের ক্রোনোলজিক্যালি একটার পর একটা পদক্ষেপ গুলো তারা আপনারা লক্ষ্য করেন, প্রত্যেকটা বিষয়ে ভারতীয় কর, প্রত্যেকটা বিষয়ে ভারতীয় কর। 2013 সালে কি হলো? যখন সারা দেশ ফুঁসে উঠেছে, সমস্ত রাজনৈতিক দলগুলো ফুঁসে উঠেছে, তখন কি হলো? আবার ওই ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং সে এসে হাজির হলো, নির্বাচনে যেতেই হবে ওইভাবে। তারপরে একদলীয় একটা নির্বাচন করে 151টা না কয়টা আসন বিনা প্রতিদ্বন্দ্বিতা জয়লাভ করে নিয়ে চলে গেল 5ই জানুয়ারি নির্বাচন। তারপরে এগুলো কন্টিনিউয়াস। আর এবারের কথা তো 7ই জানুয়ারি নির্বাচনের কথা নাই বা বললাম। ডয়চে ভেলের খালিদ মহিউদ্দিন তো বলে দিয়েছিল যে 2 ভাগ ভোট হয়তো পড়ে নাই, ধরলাম 10 ভাগ ভোট পড়েছে। তারপরেও সবার আগে লাভ দিয়ে এসে আপনার শুভেচ্ছা বার্তা জানাচ্ছে। বাংলাদেশের আর মানুষগুলো কি মানুষ না? বাংলাদেশের অন্য রাজনৈতিক দলের লোকগুলো কি আর রাজনীতি করে না?
ভারত যদি নিজেদেরকে মনে করে যে ভারত একটি গণতান্ত্রিক শক্তি, তাহলে বাংলাদেশে তার প্রতিবেশী দেশের মধ্যে সে গণতন্ত্র চায় না কেন? কেন বারবার গণতন্ত্রকে ব্যাহত করে? তার ভয় কি? হ্যাঁ, তারা বলে এদেশে জঙ্গিবাদের উত্থান হবে, এদেশের এই চীন এখানে বেশি প্রাধান্য পাবে, মুসলিম দেশগুলো বেশি প্রাধান্য পাবে। আচ্ছা, চীনের প্রাধান্য তো পাকিস্তানেও আছে, তাতে কি ভারতের এমন কোনো অসুবিধা হয়েছে? ভারতের অস্ত্র পেতে কোনো অসুবিধা হয়েছে? তারা কি রাফালে জঙ্গি বিমান পায় নাই? তারা কি ইসরায়েল থেকে আপনার বিমান বিধ্বংসী অস্ত্র পায় নাই? তারা কি ফ্রান্স থেকে সাবমেরিন পায় নাই? পেয়েছে তো। তারা কি বিদেশি পুঁজি বিনিয়োগ পায় নাই? পেয়েছে তো। আমাদের দেশে যদি চীন থেকে সমরাস্ত্র আসে বা চীনের সাথে সম্পর্ক থাকে, তাহলে ভারতের কি এমন অসুবিধা? আমরা তো ছোট একটি দেশ, আমরা ক্ষমতার ভারসাম্য রক্ষার জন্য শুধুমাত্র একটি সামরিক বাহিনী পুষি, আমরা কাউকে আগ্রাসন করার জন্য পুষি না। তারপরে আসেন জঙ্গিবাদের কথা। আপনি জঙ্গিবাদের কথা বলতেছেন, পাকিস্তানে কি জঙ্গিবাদ নাই? তো পাকিস্তানে জঙ্গিবাদ দেওয়ার পরে পাকিস্তানের কি আপনাদের দেশে এসে তার প্রভাব কি কি এমন পড়ছে? ভারতে জঙ্গিবাদ নাই? আরএসএস জঙ্গি সংগঠন না? এখন যা হচ্ছে সেগুলো, যে সমস্ত স্পিনটার সংগঠন ভারতে দাঁড়াচ্ছে, তারা জঙ্গিবাদী সংগঠন না? কতদিন লুকিয়ে রাখবে? এগুলো তো লুকিয়ে রাখার বিষয় না। আর বাংলাদেশে জঙ্গিবাদ তো সকলের জন্য সমস্যা, আমাদের নিজেদের নাগরিকদের জন্য সমস্যা। হোলি আর্টিজানে যে ঘটনা ঘটলো, সেটা কি বাংলাদেশের স্বার্থের জন্য বড় সমস্যা না? সেখানে জাপানি পুঁজি বিনিয়োগ আমাদের আসার কথা ছিল, জাপানি কয়েকজন ওখানে মারা গেছে, আমাদের জন্য সমস্যা না? এগুলো তো আওয়ামী লীগের সময় ঘটেছে। এখন এই একই জুজুর ভয় দেখিয়ে দেখিয়ে একটা কথা বলে, এই কথা বলে অন্যান্য কোন রাজনৈতিক দল, ধরেন সর্ববৃহৎ রাজনৈতিক দল বাংলাদেশে কোনটা? বিএনপি। তারপরে জামাত ইসলামী আছে, তারপরে জাতীয় পার্টি আছে, আপনার ইসলামী কয়েকটা দল আছে, জাসদ আছে, পাসদ আছে, আরো অনেক কিছু আছে। আপনি কোন রাজনৈতিক দলই তাদের কাছে রাজনৈতিক দল না, তাহলে এখানে গণতন্ত্র থাকবে কেমনে? আর যদি গণতন্ত্র না থাকে, তাহলে তো ফেসিবাদের উত্থান হবে। এখন ফেসিবাদেরই উত্থান হয়েছে বাংলাদেশে, এবং এই ফেসিবাদের উত্থান হলে একচেটিয়া একদলীয় শাসন ব্যবস্থা বহাল থাকলে ভারতের নিরাপত্তার জন্য সেটা সবচেয়ে বড় অসুবিধার সৃষ্টি করবে। আপনি যদি প্রতিবেশী হিসাবে একজন আরেকজনের পাশে থাকতে চায়, তাহলে অন্য দেশকে বা প্রতিবেশীকে তার মতো করে চলতে দিতে হবে। আমরা যদি আমাদের মতো করে চলতে পারতাম, তাহলে ভারতের জন্য এত কিছু বলতে হতো না। আপনি দেখেন কয়দিন পর পর, এই যে কয়দিন আগেও তো আবার পিনাক রঞ্জন বিনা সিকরি এমন ভাবে বলতেছিলেন যে আমেরিকা এই করেছে সেই করেছে, আমেরিকাকে ভয় দেখিয়ে দিয়েছে নাকি ভারত? ভারত আমেরিকাকে ভয় দেখাবে? আমেরিকার যে অর্থনৈতিক শক্তি আপনারা যে কেউ গিয়ে দেখতে পারেন ইন্টারনেটে, এটা আমার কথা না, ফরিদ জাকারিয়া আরো সুন্দর করে আপনার সিএনএন এ বলেছে, তাদের যে সামগ্রিক জিডিপি, সেটা যদি এক পাশে রাখা যায় আর আরেক পাশে যদি কানাডা, ব্রিটেন এবং পুরো ইউরোপের অর্থনীতি রাখা যায়, তাহলে সমান হবে, এবং মানে সবগুলো সহ। সেখানে ভারত আমেরিকার মানে আমেরিকাকে ঠেকিয়ে দিয়েছে। এই সমস্ত কথাবার্তা বলে বলে মানে আমাদেরকে ত্যক্ত বিরক্ত করে ফেলা হচ্ছে বাংলাদেশকে। আমি বুঝি না যে তারা কি চায়। তারা কি আমাদের সাথে সদ্ভাব চায়? আমাদের দেশের লাখ লাখ লোক ভারতে চিকিৎসার জন্য যায়, বাজার করতে যায়, ভারতে ঘুরতে যায়, আমাদের ট্রেন সার্ভিস চালু হয়েছে, আপনার বাই রোডে যায়, বিমানে যায়। ভারত কি টাকা পাচ্ছে না? ডলার পাচ্ছে না? বৈদেশিক মুদ্রা অর্জন করছে না? আমাদের কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা তো আমরা ভারতে রেখে আসছি, ভারতকে দিচ্ছি, তাদের তো কৃতজ্ঞ থাকা উচিত আমাদের প্রতি। কয়জন ভারতীয় বাংলাদেশে আসেন? আমাকে বলেন কয়জন আসেন? আপনি এই যে ট্রানজিট সুবিধাগুলো, ট্রান্সশিপমেন্ট সুবিধাগুলো আমরা দিয়েছি, যে ধরেন ট্রেনে করে পদ্মা সেতুর উপর দিয়ে বা যমুনা সেতুর উপর দিয়ে বা অন্যান্য রাস্তা দিয়ে যে আপনার ক্রিস ক্রস করে দর্শনা সীমান্ত দিয়ে, তারপরে এই যে আপনার বুড়িমারি সীমান্ত দিয়ে আপনার ওইটা কি বেনাপোল দিয়ে যে ইন্ডিয়ান পণ্যগুলা ঢুকছে, সেই পণ্যগুলা খুব সহজে আমাদের দেশের উপর দিয়ে যাচ্ছে, হলো আগরতলা সিলেটের ওদিক দিয়ে যাচ্ছে। তারপরে আমরা আশুগঞ্জ পোর্ট দিয়েছি, আশুগঞ্জ পোর্ট দিয়ে কলকাতার ওখান থেকে নদী দিয়ে এসে আশুগঞ্জ পোর্ট দিয়ে এটা সহজে চলে যাচ্ছে ভারতে। আপনার কি পরিমাণ সময় এবং তেলের খরচ বাঁচছে ভারতের। যদি এটা সুযোগ আমাদের এখান থেকে না পেত তারা, তাহলে তাদেরকে যেতে হতো কি, এই যে কলকাতা থেকে এইরকম করে ঘুরে শিলিগুড়ি হয়ে ওখানে এক ট্রেনে যেতে 4 দিন লাগে, ট্রাকে যেতে তো আরো বেশি লাগবে। তারপরে তেলের খরচ, তারপরে যে ড্রাইভার বা অন্যদের বেশি খরচ, পণ্য পচে যাওয়ার সম্ভাবনা, সময় বেশি লাগছে। আমরা তো সবকিছু তাদেরকে দিচ্ছি, আমাদেরকে কয় টাকা তারা দিচ্ছে? খোঁজ নেন কয় টাকা দিচ্ছে? মাঝে মাঝে পত্রিকায় বের হয় এবং তাও পুরোটা বের হয় না, সব রাগঢাক করা হয়। যে আমাদের দেশের পঞ্চম বাহিনী আছে, এই পঞ্চম বাহিনীর জন্য এগুলো আসে না। ভারত যদি আমাদের ঠিকই মঙ্গল চাইতো,
যে না, বাংলাদেশের মানুষরা তো আমাদের প্রতিবেশী, তাদের সাথে আমাদের মিলেমিশে পাশাপাশি থাকতে হবে। তাহলে কি করতো তারা? 1 নম্বর, তারা আমাদের দেশে গণতন্ত্রটাকে বিকশিত হতে দিত, যেই দলই ক্ষমতায় আসুক। ধরেন বিএনপি আসলো, বিএনপির সাথে জামাত আসলো, জাতীয় পার্টি আসলো, যেই আসুক সেই দলটার সাথে তারা কাজ করত, সেই মানুষগুলোর সাথে তারা কাজ করত। যদি সেই মানুষগুলোকে তারা আস্থায় নিতে পারতো, সমস্ত দলের মানুষগুলোকে, যে না তাহলে আজকে যে ভারত বয়কটের আন্দোলনটা চলছে এটা হতো না। তাহলে কি হতো? ভারতের অর্থনীতিও ভালো থাকতো, এবং তারা যে সহজে আমাদের উপর দিয়ে পণ্য পরিবহন করতে পারছে সেটাও আমরা, আমাদের জনগণ আরো তাদেরকে করতে দিত। যদি আমরা কিছু পয়সা পেতাম তাহলে আমাদের অর্থনীতিটাও ভালো হতো, আমাদের জীবনযাত্রার মান ভালো হতো। এটা আবার অন্য দিক দিয়ে গিয়ে আমরা কি, আমাদের লোকরা গিয়ে এবার কলকাতাতেই বাজার, সদ্ভাব থাকতো। কিন্তু সেই সদ্ভাব তো তারা রাখছেন না। তারা ওই একটা দল, আমি বলবো যে সকল সমস্যার মূলে, যে যতই আপনার ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে কথা বলুক, যত ইন্টেলেকচুয়াল বিশ্লেষণ করুক, যত রেফারেন্স টানুক, ওই একটা জায়গায় এসে সবকিছু থেকে যায়। সেই থেকে যাওয়াটা কি? না, ওই আমি সবকিছু মানি না, আওয়ামী লীগ ছাড়া আমি কোনো দিকে যাব, এই একটা জায়গায়। আরে আওয়ামী লীগ আসবে না বিএনপি আসবে সেটা তো বাংলাদেশের জনগণের বিষয়। ভারত স্বাধীন করেছে তো কংগ্রেস। আপনার কংগ্রেসের নেতা জওহরলাল নেহেরু, তার মেয়ে ইন্দিরা গান্ধী, এনারা দীর্ঘদিন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন। রাজীব গান্ধী ছিলেন। কংগ্রেস দীর্ঘদিন শাসন করেছে। কিন্তু ভারতে কি অন্য দল তখন তৈরি হয় নাই? মাঝখানে কি মোরারজি দেশাই আসে নাই? ভিপি সিং আসে নাই? আপনার অন্যান্য প্রধানমন্ত্রীরা আসেননি? তারা তো এসেছেন, বাজপেয়ী আসেননি? তাহলে ভারতে যদি অন্য দল তৈরি হতে পারে, এবং সেই অন্য দল তৈরি করার মাধ্যমে ভারতের গণতন্ত্র যদি তারা তাদের কথা মতো যে এটা চলছে, তাহলে বাংলাদেশে কেন স্বাধীনতার পরে অন্য দল তৈরি হবে না? বাংলাদেশ তো গণতন্ত্রের জন্য যুদ্ধ করে স্বাধীন হয়েছে, তো গণতন্ত্র মানে বহু মত এবং পথ। তাহলে বাংলাদেশে কেন অন্য রাজনৈতিক দল থাকতে পারবে না? ওরা কথায় কথায় বলবে বিএনপি ভারত বিরোধী। বিএনপি ভারত বিরোধী কেন হবে না? আপনি সারাক্ষণ বিএনপি কে খোঁচা দিবেন, বিএনপি কে আসতে দিবেন না। 1991 সালে নির্বাচনের কথা ধরেন, সেই নির্বাচনের যখন হচ্ছিল তখন পুরো জনমতের বাইরে গিয়ে এই ভারতীয় সাংবাদিকরা বাংলাদেশ থেকে, তখনকার পত্রপত্রিকা আনন্দবাজারের কথা ধরেন, এখান থেকে যারা রিপোর্ট পাঠিয়েছে, এমনকি অপর্ণা সেনের মতো সাংবাদিক, সে পর্যন্ত একচেটিয়া ভাবে তখন বলেছে যে না, একেবারে ওরা আসতেছে ক্ষমতায়। তারপরে যখন খালেদা বিএনপি জিতে গেল, খালেদা যে জিতে গেল, তখন হায় 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 করা আরম্ভ করে। কেন হায় হায়? জনগণ ভোট দিয়েছে, হায় হায় করার দরকার কি? আপনি তার সাথে ভালো সম্পর্ক করেন। তারপরে তো আপনি এই যে 1994, 95, 96 একটা আন্দোলন করলোই, একটা জিনিস চললো, এই সেই চলার পরে যখন আবার আসলো আওয়ামী লীগ, তারপরে তাদের আবার কিছুদিন মাথা ঠান্ডা। আবার যখন 2001 সালে আসলো তখন আবার মাথা গরম, যেভাবে বিএনপি কে ফেলতে হবে, ফেলতে ছাড়লো। এই ছাড়লো কাদের মাধ্যমে? ওই পঞ্চম বাহিনীর মাধ্যমে। আমি মনে করি যে আমরা যদি এই সমস্যাগুলোর মূলে যেতে চাই, তবে ইন্ডিয়া বেশিং এর থেকে আমাদেরকে বেশি করতে হবে। মানে ভারতকে লক্ষ্য করে কোনো কিছু করার আগে, বয়কট ভারত করার আগে আমাদেরকে বলতে হবে বয়কট পঞ্চম বাহিনী। এদের জন্য, এরা ভিতর থেকে কাজ করে। আপনাদের যদি মনে থাকে, সবাই হয়তো জানেন যে পলাশীর প্রান্তরে সিরাজউদ্দৌলার 50,000-এর মতো সেনাবাহিনী ছিল, কামান ছিল। আর লর্ড ক্লাইভের কত ছিল? মাত্র 3,000। লর্ড ক্লাইভ জয়লাভ করেছিল কেন? সিরাজউদ্দৌলার সেনাবাহিনীর মধ্যে পঞ্চম বাহিনী, তার স্বয়ং সেনাপতি পঞ্চম বাহিনী, রায়দুল্লাহ পঞ্চম বাহিনী, জগৎ শেখ পঞ্চম বাহিনী, ইয়ার লতিফ পঞ্চম বাহিনী, মোহাম্মদ ইবেক পঞ্চম বাহিনী। আজকে বাংলাদেশ মনে হয় পৃথিবীর একমাত্র দেশ যেখানে পঞ্চম বাহিনীর সংখ্যা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি। আমাদের এই আগে পঞ্চম বাহিনী থেকে সতর্ক হতে হবে। ধন্যবাদ। আরো অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি অত্যন্ত সুন্দরভাবে আমাদের ইতিহাস এবং পঞ্চম বাহিনী সম্পর্কে তুলে ধরেছেন। আরেকটা জিনিস আপনার সাথে যুক্ত করতে চাই, ইন্ডিয়ার কাছে দেশ স্বাধীন হওয়ার জন্য আমরা কৃতজ্ঞ হওয়ার কোনো প্রয়োজন নাই। আমাদের দেশ আমরা স্বাধীন করেছি, আমাদের সামরিক বাহিনী স্বাধীন করেছে। এটা ছিল ম্যাটার অফ টাইম। আপনি ভালো করেই জানেন আমাদের সামরিক বাহিনীর, কেননা পাকিস্তানি বাহিনীর পক্ষে কোনোভাবেই সেই সময়ে পূর্ব পাকিস্তানের টিকে থাকা সম্ভব ছিল না। কেননা 1000 মাইল দূর থেকে তাদের রসদ জোগাড় করা,
তাদের সাপ্লাই চেইন ছিল না, তাদের অস্ত্র গোলাবারুদ সব শেষ হয়ে যাচ্ছিল, খাদ্যদ্রব্য ছিল না, জনগণের পক্ষ থেকে কোনো সহযোগিতা ছিল না, তারা যদি সারেন্ডার নাও করতো না খেয়ে মারা যেত। সেই সময় ইন্ডিয়া এই সুযোগটা গ্রহণ করেছে এবং ইন্ডিয়া এই দেশ থেকে যে লুটপাট করেছে সেটা ইতিহাস এখনো আমাদের জানা আছে। এবং আমাদের জন্য যেই সাহায্য সহযোগিতা 9 মাস এসেছিল বিদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে, সেটার মূল্য ছিল 26,000 কোটি টাকা। তো সুতরাং ইন্ডিয়া এই দেশটাকে ভাগ করতে ছিল তাদের চক্রান্তে, তাদের বিভিন্ন চক্রান্তের মাধ্যমে পড়ে গিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর অবশেষে সেই হত্যাকাণ্ড যদি না হতো, শেখ মুজিবুর রহমানের কাছে যদি ক্ষমতা হস্তান্তর করা হতো, তাহলে কোনোদিন এই দেশকে তারা শোষণ করতে পারতো না। সুতরাং তারা তাদের উদ্দেশ্য হাসিল করেছে। আমাদের কাছে ট্রাম্প কার্ড আছে, আমরা সেই ট্রাম্প কার্ড একসময় ব্যবহার করব। নেক লাইন মাত্র 21 কিলোমিটার। শুধু একটি দেশপ্রেমিক সরকারের দরকার, যে দেশপ্রেমিক সরকার দেশের জনগণের মাধ্যমে, দেশের মালিকদের মাধ্যমে নির্বাচিত হবে এবং সৎ নেতৃত্ব আসবে এই দেশে। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আপনারা 3 জন বক্তার কথা শুনলেন। এখন আপনারা অনেকেই এই অনুষ্ঠানে কথা বলার জন্য হাজির হয়েছেন। অনেকে, আমি সবাইকে হয়তো একসাথে নেওয়া হবে না, আমি সবাইকে নিতে পারবো না, অনেককে অপেক্ষা করতে হবে। তো আপনারা আনমিউট করে নেন, একজন একজন করে আমরা আপনাদের সুযোগ দিব এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য। কারণ আপনারাও এই দেশের নাগরিক, বিদেশে থাকলেও এই দেশকে ভালোবাসেন। আপনারা একজন করে আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলবেন, অথবা আজকের সাবজেক্টের উপরে সংক্ষিপ্ত কথা বলবেন। প্রথমেই আমি সুযোগ দিচ্ছি, প্রথমে আসছেন মনির ফ্রম বাহরাইন। মনির ফ্রম বাহরাইন, বলুন, আপনি বলুন। জি, সত্য ন্যায় প্রকাশের বলিষ্ঠ কণ্ঠস্বর অর্থাৎ চ্যানেলের কর্ণধার হক সাহেব, ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। এবং সম্মানিত আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম। দেখেন, ভারত পূর্ব পাকিস্তান জন্মলগ্ন থেকে আমাদের বিরোধী। পাকিস্তান ভাগ হওয়ার, আপনার মাইক্রোফোনটা মিউট করেন, সাউন্ড হচ্ছে। ভারত আমাদের জন্মলগ্ন থেকে বিরোধী। এর কারণ হচ্ছে, যখন পাকিস্তান ভাগ হয়ে যায় তখন লর্ড ব্যাডেন পাওয়েলের সাথে ষড়যন্ত্র করে পাকিস্তানের ম্যাপ পরিবর্তন করে দেয়। এরপরে আমাদের মুক্তিযুদ্ধের সময় মুক্তিযুদ্ধকে মুক্তিযুদ্ধ ভাবে প্রচার না করে ভারত পাকিস্তান যুদ্ধ বলে প্রচার করে। তখন দেখেন, এই 65 সালে সম্ভবত জিয়া রহমান একটা সীমান্ত যুদ্ধে পাকিস্তান নেতৃত্ব দিয়েছেন এবং মুক্তিযুদ্ধের সময় রিভল্ট বলে বিদ্রোহ ঘোষণা করে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ঝাঁপিয়ে পড়েছেন। এই জন্য ভারত ষড়যন্ত্র করে তাকে সেনাবাহিনী করতে দেয় নাই। শেখ মুজিব বলেছিলেন এটা রাজনৈতিক নিয়োগ। এরপরে দেখেন, এই নাপ রৌমারি পদুয়া যুদ্ধের বিজয়ী বীর জেনারেল ফজলুর রহমানের বিরোধিতা করেছেন এই ভারতের বিপক্ষে যুদ্ধ জয় করার জন্য। ওনাকে পদোন্নতি না দিয়ে ডিমোশন দেওয়া আছে, ওনাকে অবসর দিয়ে দিয়েছেন বাধ্যতামূলক 4.5 বছর থাকতে। ভারত সবসময় আমাদের বিরোধী। ভারত যদি জনগণের সাথে বন্ধুত্ব করে তাহলে তার স্বার্থ হাসিল হবে না। এই যে শেখ হাসিনা সীমান্ত ট্রানজিট দিয়ে দিয়েছে বিনা পয়সা। বাংলাদেশ এত টাকা পয়সা খরচ করে আমরা বিদেশ থেকে টাকা পাঠাই, ট্রানজিট পাঠাই, কিন্তু আমাদের এই পয়সা কোনো কাজ লাগে না। ওরা বিভিন্ন ভাবে ভারতকে শোষণ করে। ভারত শোষণের কারণে আমাদের দেশে মনে করেন অনেক সমস্যা দেখা দিচ্ছে। বর্তমান সময়ে যে ভারত বয়কট আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন জোরদার করার জন্য আমি সবাইকে অনুরোধ করবো। আমরা প্রবাসীরা এই বিষয়ে কাজ করতেছি ইনশাল্লাহ। এখন বাংলাদেশ। মনির সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার সাথে আমরা একমত। ইনশাল্লাহ আমরা এই আন্দোলন এগিয়ে নিয়ে যাব। এবার আমি স্যার, আমি 1 মিনিট সুযোগ নিচ্ছি, আমি বেরিয়ে যাব, গাড়িতে আছি। আচ্ছা, এসএম বিল্লাল সাংবাদিক, প্লিজ। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের হক স্যার সহ উপস্থিত আছেন তারেক ভাই, খুব প্রিয় মানুষ। আজকের হেডলাইনের যে উত্তরটা হয়েছে যে ভারত বাংলাদেশকে হিন্দুত্ববাদীদের রাষ্ট্র কায়েম করার জন্য যত অত্যাচার চালাচ্ছে, এটা হলো প্রথম শর্ত। আর দ্বিতীয়ত হলো, আজকে তারেক ভাই যে জিনিসটা নিয়ে প্রতিদিন কাজ করছে,
আমি মনে করি আজকে আমরা বহির্বিশ্বে যারা আছি ওনারা সফল, হয়তো একটু সময়ের দাবি, যেহেতু ভারতের পছন্দের সরকারটা বসে আছে, তাকে পরিবর্তন করলেই ভারত জিরো টলারেন্স হয়ে যাবে বাংলাদেশ থেকে, এতে কোনো সন্দেহ নাই। পাকিস্তান থেকে যেহেতু আমরা মুক্ত করতে পারছি বাংলাদেশকে, ভারত থেকেও মুক্ত করতে পারবো। ভারত যদি আমাদের বন্ধু হতো তাহলে ভারত আমাদেরকে চারিদিক দিয়ে তার কাটার ঘেরাও দিত না, আমরা প্রয়োজন আরেকটা তার কাটার ঘেরাও দিব। আমরা আমাদের দেশে আমরা উৎপাদন করে আমাদের দেশে বেঁচে থাকবো, প্রয়োজনে মরে যাবো, তবুও হিন্দুত্ববাদীদের আগ্রাসন থেকে মুক্ত হতে চাই। এই আন্দোলন সফল এবং কি তারেক ভাইয়ের সাথে আমরা একত্রতা প্রসঙ্গ করি এবং কি আমরা সর্বদাই কাজ করে যাচ্ছি। ধন্যবাদ সবাইকে, রাস্তায় আছি, আজকের গুরুত্বপূর্ণ একটা আলোচনা সেই জন্য অংশগ্রহণ করলাম, এই করতে বেরিয়ে যাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিশেষ করে তারেক ভাইকে দেখলাম আজকে, ভালো লাগলো। ধন্যবাদ। জি, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ এসএম বিল্লাল। এই পর্যায়ে জহির ভাই, আপনিও বিদেশ থেকে অপেক্ষা করছেন, বলুন, আপনি বলুন প্লিজ। সরি স্যার, আমি বিদেশ থেকে না, আমি বাংলাদেশ থেকে, আমি বাংলাদেশে অবস্থান। জি স্যার, আমি বাংলাদেশে আছি ইনশাআল্লাহ। ওকে ফাইন। স্যার, আপনার ভারত কেন জনগণের বন্ধু হতে চায় না? স্যার, আমি কখনোই বন্ধু হতে চাইবো না যতক্ষণ যে আমার গোলাম হিসাবে থাকবে তাকে আমি কখনোই বন্ধু বানাবো না। বাংলাদেশে যেহেতু ভারতের একটা পদলেহন এবং গোলামি করে একটা সরকার এবং তাদের পৃষ্ঠপোষক একটা সরকার ক্ষমতায় আছে, তখন ভারত অটোমেটিক আমাদের বন্ধু হবে না। যদি একটা গণতান্ত্রিক সরকার থাকতো এবং তাদের অপকর্মগুলার প্রতিবাদ করত, তখন অবশ্যই তারা আমাদের সাথে বন্ধুত্ব করতে চাইতো, যে না, আমি বন্ধুত্ব না করলে তার কাছ থেকে আমি সুযোগ সুবিধাগুলো পাবো না। আজকে দেখেন স্যার, এই যে আমাদের দেশে এই 7ই জানুয়ারি নির্বাচনে তাদের নিজ ন্যাক্কারজনক হস্তক্ষেপ, এটা তো আপনারা বিভিন্ন সবসময় এটা আলোচনা হয়ে গেছে, এটা আমার বলার কিছু নেই। তবে আমি একটা জিনিস, এর পরে যেটা হচ্ছে যে ভারতীয় পণ্য বয়কটের যে ডাকটা দেওয়া হয়েছিল, আমি পিনাকি ভট্টাচার্যের ইয়ার মাধ্যমে জেনেছি। তারপর আমি আমাদের এখানে আপনি খুব একজন সাহসী লোককে আনছেন, আমি তারেক ভাইকে খুবই পছন্দ করি। ওনাকে আমি দেখেছি যে উনি দাঁড়ে দাঁড়ে ঘুরে ঘুরে দোকানে দোকানে বাজারে বাজারে মার্কেটে গিয়ে যে প্রচারণা করেছেন, আমি তাকে আমার অন্তঃস্থল থেকে তাকে ধন্যবাদ জানাই এবং বাংলাদেশের জনগণের পক্ষ থেকে তাকে আমি অভিনন্দন জানাই যে এরকম একটা কাজ সাহসিকতার সাথে তিনি করে যাচ্ছেন। আমাদের আসলে ভারতীয় পণ্যগুলা বয়কট করতে হলে আমাদেরকে আরো জনগণ সম্পৃক্ত হতে হবে। তারেক ভাইয়ের সাথে যদি আরো কাউকে নিতে হয়, তারেক ভাই যদি আপনি বলেন যে আপনি আপনার সাথে আসেন, যদি আমি সুযোগ পাই আপনার সাথে যাওয়ার, আমি ইনশাল্লাহ এর জন্য প্রস্তুত আছি। তারেক ভাই, আপনি নিঃসংকোচ থাকবেন। আমিও ইনশাল্লাহ ভারতীয় পণ্য বয়কট করার জন্য আমার ফ্যামিলিতে আগে যে কিছু জিনিস ব্যবহৃত হতো, সেটা আরো 2-4 বছর আগে, আমি সাধারণত ভারতীয় জিনিস ব্যবহার করি না। আমার ওয়াইফকেও আমি ভারতীয় কাপড় চোপড় কিনে দিই না, আমরা সাধারণত বাংলাদেশটাই কিনি। তারপরে এখন যেহেতু আমাদের দেশের উপরে এরকম একটা নগ্ন হস্তক্ষেপ, এর কারণে আমি ভারতের সকল কিছু বয়কট করতেছি। ইনশাল্লাহ সামনে আমার যারা আত্মীয় স্বজন আছে তাদেরকেও আমি উৎসাহিত করবো। স্যার, আপনাকে বলতেছি যে ভারতীয় যে কোনো পণ্য যেন বয়কট করে। আরেকটা কথা আসছিল স্যার, যে আমাদের সবচেয়ে বড় কথা হচ্ছে দেশীয় পণ্য। আমরা আগে দেখতাম আমাদের পণ্যগুলোতে লেখা থাকতো দেশীয় পণ্য কিনে হও ধন্য। আমরা সেই পুরনো ডায়লগে ফিরে যেতে চাই। দেশের পণ্য আমরা দেশে কিনবো, প্রয়োজনে কেজিতে আমি 10 টাকা বেশি দিয়ে কিনবো স্যার, কিন্তু ভারতীয় পণ্য আমি কিনবো না। আমি 10 টাকা বেশি দিয়ে কিনলে আমার কৃষক লাভবান হবে, আমার ব্যবসায়ী লাভবান হবে, টাকাটা আমার কাছে থাকবে, এটা ডলার হিসেবে ভারতে যাবে না। আমিও চাই বাংলাদেশের ভারতীয় কোনো পণ্য যেন না চলে। এটা প্রয়োজনে থাইল্যান্ড থেকে আনা হোক, নেপাল থেকে আনা হোক, প্রয়োজনে বার্মা থেকে আনা হোক, চায়না থেকে আনতে পারে। আমাদের এই সকল পণ্য কিন্তু আমরা অন্যান্য দেশে পাই, তাহলে কেন আমরা ওই দেশে আমরা পারবো না? একটাই কারণে, যেহেতু ভারতের একটা গোলাম সরকার, একটা পদলেহন সরকার আছে, তারা এই ভারত থেকে আমদানি করবে। অনেক ধন্যবাদ ভাই, আপনাকে অনেক জি, আপনাকে ধন্যবাদ যে আমাকে একটা সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ স্যার। এ পর্যায়ে আবু দাউদ প্লিজ। স্যার, আমি 1 মিনিট টাইম নেব। স্যার, আমি দেখেন আজকেও রাজস্থানে একজন ইমামকে পিটোয়ে মসজিদ ঘরের মধ্যে পিটায়ে মেরে ফেলছে। তো আমি স্যার, আমরা ভারতীয় পণ্য বয়কট করতে যে দেখি স্যার, সব থেকে বড় বিষয় হচ্ছে ভারতীয় পণ্য যে কটা আছে তার থেকে ভারতীয় দালাল বাংলাদেশে প্রচুর পরিমাণে বেড়ে গেছে। তো ভারতীয় পণ্য সমস্যা না, সমস্যা হচ্ছে আরো বড় সমস্যা হচ্ছে ভারতীয় দালাল। আর আবুরুস সাহেব উনি যে কথাগুলো বললেন আমার খুব ভালো লাগছে, কিন্তু আমার সব থেকে আপনার বিএনপির দ্বৈত নীতির কারণে আজ বাংলাদেশের এই অবস্থা। আপনি বিএনপি বলছে এই সরকার অবৈধ,
আপনি ধরে নেন সরকার অবৈধ, ঠিক আছে, সেই সরকারের কাছে আপনি চাচ্ছেন খালেদা জিয়ার মুক্তি। এর থেকে দৌত নীতি আর কিছু থাকতে পারে পৃথিবীতে? আমরা বিএনপি জামাত করি না, আমরা অন্য কোনো পার্টি করি না, আপনার বিএনপির একটা কর্মসূচি দেখান তো, যে কর্মসূচির মাধ্যমে সাধারণ জনগণকে ইনভলভ করা যায়, এরকম একটা কর্মসূচি দেখাবেন। এবং যেই একটা ন্যাশনাল টিম করার কথা ছিল, জাতীয় যত নেতৃত্ব আছেন, কর্নেল হক স্যার আছেন, ফজলুর রহমান স্যার আছেন, এদের মতো মানুষদের দিয়ে একটা ন্যাশনাল টিম না করলে আমরা তো আপনার জন্য কথা বলবো না, আমরা তো বিএনপি করি না। কিন্তু আপনি সেটাও করেননি, মানে বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া, যে কারণে বাংলাদেশের এই অবস্থা, এগুলো স্বীকার করতে হবে স্যার। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ আবু দাউদ, থ্যাংক ইউ ভেরি মাচ। এ পর্যায়ে মোহাম্মদ মাসুম দাওয়ান প্লিজ। ধন্যবাদ স্যার। স্যার আপনি সহ সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্যার আমরা যুদ্ধ করছি, আসলে যুদ্ধ বলতে কি জিহাদ ঘোষণা করেছি, ভারতীয় পণ্য বয়কট। স্যার আমাদের এই ভারত সেই ভারত যারা আমাদের মুসলমানদের এখন বর্তমানে একটা আতঙ্কবাদী জাতি হিসেবে পরিচয় করিয়ে দেয়। স্যার আমি কিছুক্ষণ আগে একটা কমেন্ট বক্সেও লিখছিলাম, আমি সেই কথাটাই তুলে ধরছি। স্যার আমরা ছোট থেকে দেখে আসছি ভারতীয় বিভিন্ন হিন্দি যে আমরা অনুষ্ঠানগুলো দেখতাম, বিভিন্ন নাটক অথবা আমরা ওই মিডিয়া যে ছবিগুলো দেখতাম সেখানে মুসলমানদেরকে জঙ্গি অথবা মাফিয়া ডন হিসেবে বানানো হয়, প্রত্যেকটা ছবিতে ভিলেন হিসেবে হিন্দুদের। আবার এই যে ছোট বাচ্চাদেরকে মাথায় মগজ ধোলাই করার জন্য দেখতেছি এই যে আপনার যে গোপাল ভাঁড় দেখানো হয়, গোপাল ভাঁড়ের মধ্যে বাংলার নবাবকে একজন খারাপ মানুষ হিসেবে পরিচয় করিয়ে দেওয়া হয়। নবাব স্যার মোগল সম্রাট থেকে শুরু করে কে খারাপ ছিল স্যার? স্যার আমি মাসুম দেওয়ান আমরা এগুলো সব জানি, আমাদের এগুলো আসতে হলে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে এবং একসাথে আন্দোলন করতে হবে, ঠিক আছে? যে আন্দোলন বর্তমানে চলমান, এবং আবু দাউদও কিছু কথা বলে গেল। আপনাকে ধন্যবাদ অনেক, আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে, আমরা আর এখন শেষ পর্যায়ে, ওয়ালাইকুম আসসালাম, শেষ পর্যায়ে এসে আমরা আমাদের অতিথিদের কাছে যাওয়ার আগে আরেকজন বাকি আছেন, তিনি হলেন আজকে সুপরিচিত আমাদের আবুল খায়ের দেলোয়ার হোসেন ভাই। আপনি সংক্ষেপে কিছু বলুন আজকের সাবজেক্টের উপরে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আবু রুস ভাই, my respect to you. Tariq, my respect to you for doing excellent job. আপনারা আজকে যে প্রোগ্রামটা করছেন সবটা আমার দেখা হয় নাই, তবে সাবজেক্টটা শুনেই আমার একটা আন্দাজ আছে যে কোথায় এটা চলছে। তো my two bits to this whole thing is যে আজকে আমরা এই যে পজিশনে দাঁড়িয়ে আছি, এই পজিশনটা হচ্ছে আমরা ইন্ডিয়ার প্রোডাক্ট বয়কট করব বা ইন্ডিয়ার দাসত্বে যাব না। আমাদের কিন্তু ফান্ডামেন্টাল কিছু এরর রয়ে গেছে। আমরা যদি ফান্ডামেন্টালটা যদি ঠিক না করি, আমার মনে হয় সুপারফিশিয়াল প্রোডাক্ট বর্জন হলে কিছুদিন পরে এটা শেষ হয়ে যাবে। তো রিয়েল ইস্যু আমি যেটা মনে করি যে ইন্ডিয়া অ্যাজ আ অ্যাভাউড এনিমি, এই শব্দটাকে সুন্দরভাবে বারবার বলতে হবে। অনেকে বলবেন যে না আমাদের তো বন্ধু প্রথম দেশ, না তারা সেটা মনে করে না। লেটস নট ওয়েস্ট টাইম অন দ্যাট। বন্ধু সেই যে নাকি আপনি হাত বাড়াইলেই তারাও হাত বাড়ায়। প্রত্যেক দিন আপনার বর্ডের একটা লোক মেরে চলছে, আর বিলিয়ন্স অফ ডলার আমার দেশের থেকে নিয়ে চলে যাচ্ছে। তো এগুলো কয়েকটা প্রোডাক্ট বর্জন করলে কিন্তু এটা থামবে না। উই নিড আ ফান্ডামেন্টাল চেঞ্জ। এন্ড ফান্ডামেন্টাল চেঞ্জটা কোথায় হবে? যেখানে আমরা আরেক রাস্তায় চলে গেছিলাম, 93% মুসলিম মেজরিটির রাইটটা এস্টাবলিশ করলেই আপনি দেখবেন এই সব উল্লু সিধা হয়ে যাবে। যতদিন আমরা ইসলাম এবং মুসলিমদেরকে মেজরিটিকে মার্জিনালাইজ করে রাখবো, 93% মুসলিম মেজরিটিকে কোনো চান্সই দিব না, ততদিন পর্যন্ত আমাদের এই কথাবার্তাই থাকবে। বলতে থাকেন না, আপনারা বিএনপি রে বলবেন বিএনপি কিছু না। হোয়াট ইজ বিএনপি? বিএনপি বেসিক্যালি ইজ অল এক্স আওয়ামী লীগের। কেউ বলতে পারবে যে আমরা না অল এক্স আওয়ামী লীগের? তো আওয়ামী লীগের নেচার তো তাদের ভিতরে রয়ে গেছে। ইটস আ ম্যাটার অফ এ এন্ড বি। এ আওয়ামী লীগ ইন্ডিয়ান পার্টি, বি ইন্ডিয়ান পার্টি। এখন বললে যে এত ক্লিয়ারলি বলা যায় না, এত ক্লিয়ারলি বলা যায় না, কিন্তু রিয়ালিটি ইজ এক্স্যাক্টলি দ্য সেম। তারা কেউ পার্সোনালি কোনো ডিসিশন নিতে পারে না যতক্ষণ পর্যন্ত তারা ভারতে না যায়, বা ব্যাংককে গিয়ে একটা প্রোগ্রাম না করে, বা লন্ডনে গিয়ে একটা প্রোগ্রাম না করে, বা ইউএইতে গিয়ে সেটা ওই মোসাদ আর রর সাথে মিটিংটা না করে। These are all known facts. তো কথাটা হইলো
আমরা যে মুভমেন্টটা করতে চাচ্ছি, মুভমেন্টের একটা ফান্ডামেন্টাল চেঞ্জ দরকার আছে, দ্যাট উই আর মুসলিম। আমার 93% মুসলিম মেজরিটি রাইট দিয়ে আমাদেরকে এস্টাবলিশ করতে হবে। একটা পার্টিও এখনো বাংলাদেশে নাই, দাড়ি টুপি এবং আরবি ছাড়া কোনো কিছুই নাই। I'm sorry, I'm not showing disrespect to মানুষের দাড়ি এবং টুপি। সামটাইমস আমি দেখতেছি তারা যে কথাগুলি বলতেছে অলমোস্ট মনে হচ্ছে যে শেখ হাসিনার কাছ থেকে একটা লাইসেন্স নেওয়া আছে, ইসলামের কথাই বলতেছে, কিন্তু তারা বলে যেতেছে তাদেরকে কেউ ধরবে না। কিন্তু আরেকটা লোক যদি ক্লিয়ারলি যে কথাগুলি আমি বলতেছি এটা বলতে যায়, ওরা পিটাইয়া হাড্ডি গুড্ডি ভাঙা ওরা জেলের ভিতরে দিয়ে দিবে, উধাও করে দিবে। The real problem is India. India is our avowed enemy, and as long as we consider them as friend or want to be their friends, we are making a fundamental mistake. Change it. Our target is India, আর ইন্ডিয়াকে শুধু ধরতেই হবে না, তারা আমাদেরকে নেবে না, আমরা তাদেরকে 12 টুকরায় ভাগ করব, সেই পজিশন আমাদের আছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় একে দেলোয়ার হোসেন ভাই। আমরা এই পর্যায়ে আমাদের আমন্ত্রিত অতিথিদের কাছ থেকে শুনব। প্রথমেই সংক্ষিপ্ত কনক্লুশন টানার জন্য আমরা মেহেদী হাসান পলাশকে অনুরোধ করব। মেহেদী হাসান পলাশ। ধন্যবাদ। অনেক দীর্ঘ আলোচনা হচ্ছে। আমাদের দীর্ঘ আলোচক যে দুজন ছিলেন, রুশ ভাই আমার সাবেক সহকর্মী এবং ছাত্র নেতা তারেক, এবং আমাদের যারা শ্রোতা ছিলেন তারাও যারা আলোচনায় অংশ নিয়েছেন, তাদের বক্তব্য থেকে মোটামুটি আমরা আজকের আলোচনায় যেটা বুঝতে পেরেছি, একটু আপনার মাইক্রোফোনটা বন্ধ করেন হক ভাই, সাউন্ড হচ্ছে। সেটা হচ্ছে, আমি রুশ ভাই যেখানে শেষ করেছিলেন আমি সেখান থেকে শুরু করি। রুশ ভাই শেষ করেছিলেন পঞ্চম বাহিনী দিয়ে। আমি মনে করি বাংলাদেশের ভিতরে সবচেয়ে বড় প্রোডাক্ট হলো এই পঞ্চম বাহিনী। কাজেই যদি কোনো কিছু বর্জন করতে হয় তাহলে এই পঞ্চম বাহিনী বর্জন করা উচিত। এবং আমি তারেকদেরকে বলবো, আসলে এই ক্যাম্পেনিংটা হওয়া উচিত এই পঞ্চম বাহিনী বর্জন করা। কারণ বাংলাদেশের মধ্যে এই বিপুল পরিমাণ পঞ্চম বাহিনী রেখে কোনোভাবেই এই ভারত বর্জন কর্মসূচি সফল হওয়া সম্ভব না। আমি গ্যারান্টি দিয়ে বলছি, কোনোভাবেই সম্ভব না। কাজে আগে আপনাকে এই পঞ্চম বাহিনী বর্জন করতে হবে। যদি পঞ্চম বাহিনী বর্জনে সফল হয়, এমনি বাকিটা ঠান্ডা হয়ে যাবে। তবে এই ভারতীয় মানে পণ্য বর্জন সম্পর্কে যেহেতু অনেক আলোচনা হয়েছে, আমি খুব সংক্ষেপে একটা কথা বলে আপনার শুরুর ভিডিওটা নিয়ে দু একটি কথা বলে শেষ করব। সেটি হলো ভারত এমন একটা দেশ যার একটি মানচিত্র, তার নিজের মানচিত্র আঁকতে গেলে তাকে দুইটা মানচিত্র আঁকতে হয়। অর্থাৎ ভারতের মানচিত্র আঁকে এবং একই সাথে বাংলাদেশের মানচিত্র আঁকে। তো এইটা ভারতের জায়গা থেকে তাকে কিন্তু তার ভালো লাগার কথা না। এবং যখন 47-এ ভারত ভাগ হয় তখন কিন্তু তারা বলেছিল যে আমরা এই মানচিত্রটা সাময়িকভাবে মেনে নিলাম, একটা নির্দিষ্ট সময় পরে আমরা আবার এটাকে এক করে নেব। তো এই যে ইন্ডিয়ান ডক্ট্রিন কিন্তু ভারতের বিভিন্ন সরকার বদল হয়েছে, কিন্তু এই ইন্ডিয়ান ডক্ট্রিন থেকে তারা বেরোয়নি। তো কাজেই আমি যদি আমার মাথার ভিতরে যদি এইটা থাকে, তো এইটা থাকার পরেও আমি কেন তাদের কাছে এই ধরনের চিন্তা ভাবনা করছি? আচ্ছা বলেন তো, নির্বাচনে রুশ ভাই বলেছে নির্বাচনে ভারতের বিভিন্ন ভূমিকার কথা, 100% সঠিক। কিন্তু এই ভূমিকাটা কি ভারত মালদ্বীপে চেষ্টা করে নাই? এই ভূমিকাটা কি ভারত নেপালে চেষ্টা করে নাই? এই ভূমিকাটা কি ভারত অন্যান্য দেশে শ্রীলঙ্কায় চেষ্টা করে নাই? তো মালদ্বীপের মতো একটা ছোট্ট দেশ, যেটা আমাদের একটা উপজেলার সমান, তো সেই দেশে কিন্তু ভারত ব্যর্থ হয়েছে। কিন্তু আমাদের এখানে তারা পারলো, কারণটা কি? কারণ আমাদের পঞ্চম বাহিনী। নির্বাচনটা সুজাতা সিং এসছে, অমক এসছে, তমক এসছে, ইলেকশনটা কারা কন্ডাক্ট করেছে? এই দেশের মানুষ কন্ডাক্ট করেছে, এই দেশের পুলিশ কন্ডাক্ট করেছে, এই দেশের আনসার কন্ডাক্ট করেছে, এই দেশের ইলেকশন কমিশন কন্ডাক্ট করেছে। তো আমরা যদি ভারতের এই নির্দেশ না মানতাম, ভারত কি আমাদেরকে জোর করে বাধ্য করতে পারতো? ইয়েতে তো পারে নাই, মালদ্বীপে তো পারে নাই, একটা ছোট্ট দেশ পারে নাই। এবং ভারত বের করে দেওয়ার পরেও লাস্টে যে আপনার পার্লামেন্ট ইলেকশন হলো, সেখানে মৈত্র কিন্তু পরিষ্কার ভাষায় আগের থেকে বেশি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তো এইটাই কিন্তু সুস্পষ্ট রাজনীতির একটি বড় সফলতা, যেটা এই যে আমাদের একজন দর্শক বলল যে বিএনপির রাজনীতিতে এই যে হেজিমনি, এই হেজিমনিটা থেকে বেরোতে হবে। এখন ভারতীয় পণ্য বর্জনের ক্ষেত্রে আমি আবার একটু অন্যভাবে চিন্তা করি। আমি সবসময় চিন্তা করি যে যারা এখানে ভারতীয় পণ্য বর্জন আন্দোলন করছেন, এটা তাদের গণতান্ত্রিক অধিকার।
কেউ যদি বর্জন আন্দোলন করতে চায় সেটা যেমন তার গণতান্ত্রিক অধিকার, কেউ যদি অর্জন করতে চায় সেটাও তার গণতান্ত্রিক অধিকার। যতক্ষণ পর্যন্ত এই গণতান্ত্রিক সীমার মধ্যে, সাংবিধানিক সীমার মধ্যে তারা যারা এই আন্দোলনটা করবেন, আমি তাদেরকে সাপোর্ট করি। তাদের কাউকে বাধা দেয়া, যেটা তারেকের বিভিন্ন প্রোগ্রামে আমি দেখি বাধা দেয়া হচ্ছে, এটাকে আমি সমর্থন করি না। কেউ গণতান্ত্রিক প্রক্রিয়া যতক্ষণ পর্যন্ত আছে এটা আমি সমর্থন করি না। আমার নিজের অবস্থানটা হলো স্বদেশি পণ্য কিনে হওয়া ধন্য। আমি আমার স্কুল লাইফ থেকে আমি আমার দেশের পণ্য আমি সবসময় প্রিফার করেছি। আমার প্রয়োজনীয় পণ্যগুলো যেগুলো বাংলাদেশে উৎপাদিত হয় সেই পণ্যগুলো আমি ক্রয় করেছি। যেগুলো বাংলাদেশে পাওয়া যায়নি সেগুলো গুণে মানে এবং মানে দামে যেটা যে দেশের পণ্যই আমার কাছে মনে হয়েছে যে বেটার, আমি সেটা করেছি। এবং আপনি দেখেন খেয়াল করে যে আমাদের মানুষও কিন্তু ভুল করে না। এই দেশে ইলেকট্রনিক পণ্য কিন্তু সব কিনছে চাইনিজ ইলেকট্রনিক পণ্য মানুষ কিনে, কিন্তু আবার যখন গাড়ি কিনতে যায়, মানে আমি বলছি বাস বা মোটরসাইকেল, সেখানে কিন্তু আবার দেখা যায় যে ভারতীয় গাড়ি লোকজন পছন্দ করে। তো এই যে একটু সংক্ষিপ্ত আমি এই নিয়ে আর দ্বিতীয় কথা বলতে চাচ্ছি না। আপনি যে এখানে সীমান্ত সড়কের কথা বলেছেন আমাদের তারেক সাহেব, সেটা নিয়ে আমি কথা বলতে এই প্রসঙ্গে আমি আপনার প্রথম ভিডিওটাতে চলে যাব। সেটা হলো দেখেন, সীমান্ত সড়ক যখন আমরা করতে গিয়েছি তখন দেখা গিয়েছে যে আমাদের এমন মানে এটা এত দুর্গম কিছু কিছু জায়গা ছিল যেখানে আমাদের লাস্ট যে সিকিউরিটি পোস্ট, লাস্ট যে মানে জনগণের অবস্থান, সেইখান থেকে ওই জায়গায় মালামাল বা নিরাপত্তা দেওয়া খুব কঠিন ছিল। সে কারণে ভারতীয় সহযোগিতা নেওয়া হয়েছে। এই যে বন্ধুত্বটা, আমরা কিন্তু এই ধরনের বন্ধুত্বটা চেয়েছিলাম, কিন্তু আমরা দেখতে পেলাম এই যে আপনার ভিডিও, যেই আজকে আপনার চিটাগাং পোর্ট থেকে আপনার রামগড় সাবরুম একটা করিডোর হচ্ছে, যেটাকে কেউ কেউ বলছে এটা চিকেন নেকের একটি বিকল্প। তো আমি আপনাকে এই সুযোগ দিচ্ছি, কিন্তু আপনার ত্রিপুরার মাটিতে আপনি মিছিল হচ্ছে যে চট্টগ্রাম পর্যন্ত বা পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশের মধ্যে, ভারতের মধ্যে ঢুকিয়ে দিতে হবে, এবং আপনি কিন্তু সেখানে কিছু বলছেন না। কিছুদিন আগে, আজকে দেখেন কিছুদিন এই গত 2 দিন আগে আপনার বাংলাদেশ সিভিলিয়ান ফোর্স নামে একটি এথিক্যাল হ্যাকার্স গ্রুপ, এই যে কেএনএফ নামে যে সন্ত্রাসী গোষ্ঠী, সেই সন্ত্রাসী গোষ্ঠীর ব্যবহৃত 800 মোবাইল নাম্বার তারা হ্যাক করে ওপেন করে দিয়েছে। এই 800 নাম্বারের 800টি ভারতীয়। তো এরা কোথায় থাকে? এই মোবাইলগুলো কোথা থেকে আসলো? আমরা জানি কেএনএফ প্রশিক্ষণ নিয়েছে মিজোরামে। কেএনএফ এর নেতা নাথান বম, তিনিও কিন্তু মিজোরামেই থাকেন এবং তার বাংলাদেশি পাসপোর্টের মেয়াদ শেষ হয়ে গেছে। তাহলে তিনি কেএনএফ দাবি করছে তিনি সুইজারল্যান্ডে। আমরা তাকে বিভিন্ন সময় ইউরোপিয়ান বিভিন্ন কান্ট্রিতে ঘুরতে দেখেছি। তো তাহলে সেই যে নাথান বম, সোশ্যাল মিডিয়ায় দেখা হচ্ছে যে তিনি ভারতীয় পাসপোর্ট বানিয়ে, ভারতীয় পাসপোর্ট ছাড়া তো ইমিগ্রেশন পার হতে পারে নাই, তার কাছে অবশ্যই একটি পাসপোর্ট আছে। তাহলে সেই পাসপোর্টটা কার? তার কাছে যদি বাংলাদেশি পাসপোর্ট না থাকে, তাহলে আমি যদি আপনার কাছে বন্ধুত্ব চাই, আপনাকেও তো আমাকে বন্ধুত্ব দিতে হবে। আপনি আমার কাছে সহযোগিতা চান, আজকে এই যে কুকি চীন নামক যে মানে একটা আন্তঃসীমান্ত নতুন একটা কুকি জাতীয়তাবাদের পুনর্জন্ম সৃষ্টি হয়েছে, এই সমস্যা সমাধানের জন্য ভারতের যেমন বাংলাদেশের সহযোগিতা দরকার, বাংলাদেশের ভারতের সহযোগিতা দরকার, এবং পাশাপাশি মিয়ানমার, চায়না এবং অন্যান্য যে সমস্ত শক্তি এখানে সক্রিয়, তাদের সামগ্রিক সহযোগিতাটা প্রয়োজন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই কুকি চীনরা ভারতে, মিজোরামে, আমি শেষ একটি কথা বলে শেষ করছি, একটা সেন্টেন্স। আজকের এই আলোচনাটাতে আমি মনে করি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। এই আলোচনা থেকে আমার কাছে নিজের কাছে যেটা মনে হয়েছে যে আসলে ভারতের থেকে আমার দেশের মধ্যে যে ভারতীয় পঞ্চম বাহিনী আছে, এটা আমাদের সবচেয়ে বড় ক্ষতির কারণ এবং সবচেয়ে বড় শত্রু। এটাকেই আগে চিহ্নিত করা এবং এটাকে আগে বয়কট করা দরকার। ধন্যবাদ আপনাকে। আপনার ই করা আছে, মাইক্রোফোন মিউট করা। জনপ্রিয় তরুণ নেতা তারেককে আমি বলবো সমাপনী বক্তব্য রাখার জন্য, জনগণ যাতে উদ্বুদ্ধ হয়। প্রিয় তারেক। জি, আমাদের ভারতকে আমাদের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজন আছে, কিন্তু ভারতকে আমাদের সেই প্রয়োজন মেটাবে? তাহলে আমি কেন সেই এক্সপেকটেশন রাখবো, তাই না? এই এক্সপেকটেশনটা আশায় ঘুরে বালি, কখনোই না, কখনোই না। আমাদের বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী অনেক গ্রুপকে তারা সরাসরি অর্থায়ন করে,
পৃষ্ঠপোষকতা করে এবং আশ্রয় দেয়। আপনি চাচ্ছেন তাদের আপনার প্রয়োজন, তো তাদের কি, তারা কি আপনাকে হেল্প করবে? তো আমরা এই সকল প্রত্যাশা, ভুল প্রত্যাশায় না থেকে আমাদের মতো করে পলিসি তৈরি করতে হবে। সত্যি কথা হলো যে আপনাকে অশান্তিতে রাখার জন্য ভারত যেরকম বিভিন্ন গোষ্ঠীকে পৃষ্ঠপোষকতা করছে, তাদেরকে আশ্রয় দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে, তো আপনি যদি বিকল্প পলিসি না রাখেন রাষ্ট্র হিসেবে, যে তাদের এখানে যারা স্বাধীনতাকামী আছে, বিচ্ছিন্নতাবাদী আছে, তাদেরকে আপনারা পৃষ্ঠপোষকতা না করেন, অন্তত অসুবিধা করবেন না, এরকম নীতি যদি আপনার না থাকে, তাহলে ভারত আরামে আন্দাজে আপনাকে ডিস্টার্ব করতেই থাকবে। তো আপনি পলিসি না করলে আপনার বিরুদ্ধে পলিসি হবে, এটা স্বাভাবিক বিষয়। আপনি যদি এগুলো যদি মানে এড়িয়ে যান, তাহলে তো বলবো যে আপনার হলো সবসময় আপনি বিরক্ত শিকার হবেন। একবার উত্তর থেকে হবেন, একবার পশ্চিম থেকে হবেন, একবার পূর্ব দিক থেকে হবেন। আপনি শুধু দেখেন আমাদের বঙ্গোপসাগরে আমাদের জেলেরা যে মাছ ধরে, ওইখানে ইন্ডিয়ান ট্রলারগুলো এসে মাছ ধরে আমাদের সীমান্তে ঢুকে। আমাদের জেলেরা একটু কথা বললে, প্রতিবাদ করলে, তারা দল বেঁধে সমস্ত ট্রলারে রিমোট কন্ট্রোলের মাধ্যমে সেখানে বার্তা পাঠায়, বার্তা পাঠিয়ে দলবদ্ধ হয়ে আমাদের জেলেদেরকে আমাদের সীমানায় ঢুকে পাড়া দেয়। তো আপনি যদি এদেরকে প্রতিরোধ করার জন্য ওইখানে যদি সশস্ত্র প্রস্তুতি না রাখেন, তাহলে আপনি তো দৌড়ানি খাবেন সারা জীবন। তো আপনার প্রস্তুতি শুধুমাত্র দেশের সামরিক বাহিনী না, বিজিবি না, নাগরিকদেরকেও, এটা একটা শত্রুর দেশ, এই শত্রুর দেশ হিসেবে চিহ্নিত করে নাগরিকদেরকে সশস্ত্রভাবে সামরিক প্রশিক্ষণের মাধ্যমে সীমানা পাহারা দিতে হবে। আপনি যদি এটা করতে পারেন, তাহলে আপনার দেশ নিরাপদে থাকবে। এছাড়া আপনি যত নত হবেন তত আপনাকে দাবায় দেবে, আরো নত হবেন আরো দাবায় দেবে। চোরাবালির মধ্যে একসময় হারিয়ে যাবেন, এবং আমরা অনেকখানি হারিয়ে গিয়েছি, এবং আপনারা সামনে আরো অনেক কিছু দেখবেন। কিন্তু এখন যেহেতু আমরা ভারতীয় আগ্রাসন বিরোধী লড়াইয়ে ঐক্যবদ্ধ হচ্ছি, ভারত অতটা সুবিধা করতে পারবে না। আমরা অনেকখানি অগ্রসর হয়েছি, অনেকখানি মানে আপনার ভারত খুব সহজে বাংলাদেশকে ব্যবহার করে ট্রানজিটও নিতে পারবে না। আমার এখানে নদী বন্ধ করে রাখবে, তারা এমনি এমনি আরামে ট্রানজিট নেবে, এই আরাম আমরা দেব না। আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, আমরা যারা অ্যাক্টিভিস্টরা আছি, যদি বেঁচে থাকি, খেলার সুযোগ পাই, তাহলে আমরা সুযোগ দেব না। কতক্ষণ পর্যন্ত সুযোগ দেব না? আমাদেরও ট্রানজিট প্রয়োজন আছে। আমরা তো বেশি চাই না, মাত্র 25 কিলোমিটার ট্রানজিট চাই নেপালে ভুটানে যাওয়ার জন্য। এটা দেবে না, আর বাংলাদেশে 450 কিলোমিটার ট্রানজিট নেবে, ওইটা আমরা আরামে যেতে দেব না। আমাদের নদীগুলো বন্ধ করে রাখবে, আর এখানে ট্রান্সশিপমেন্ট বন্দর ব্যবহার করবে, ওখানেও আমরা আরাম দেব না। ভারতকে অশান্তি দেওয়ার জন্য আমরা প্রস্তুত হচ্ছি, আরো অনেক কষ্ট দেব, অনেক কষ্ট দেব। সেই কষ্ট তারা কুল করতে পারবে না। শুধুমাত্র এটা পণ্য বয়কটে সীমাবদ্ধ থাকবে না। এটা পণ্য বয়কট করলাম, পণ্য কিনলাম না, এরকম না। অনেক জায়গায় আমরা বিরক্ত করব, দেশে বিদেশে সব জায়গায় যেখানে আমরা পাবো, সুযোগ পাবো, সেখানে ইন্ডিয়ানদের আমরা কাটি দিব। আমাদের বাংলাদেশের নাগরিকরাই কাটি দেওয়ার জন্য রেডি হচ্ছে, তারা মানসিকভাবে প্রস্তুত হচ্ছে, তারা শিখছে, আমরা শেখাচ্ছি। 1,82,00,000 প্রবাসীরা আছে, আমরা সারা দুনিয়াতে এদেরকে জ্বালায় মারবো। আপনারা দেখছেন, আরো দেখবেন ইনশাল্লাহ। ধন্যবাদ। অনেক ধন্যবাদ তারেক রহমান আপনাকে। শেষ পর্যায়ে এসে আমরা আবু রুশদকে বলবো 2 মিনিটে আজকে কনক্লুশন, দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলার জন্য। আবু রুশদ, আনমিউট। স্যার, এটা বাংলাদেশে বাংলাদেশের জনগণ হ্যাঁ বন্ধু হতে কেন চায় না? শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ, বাংলাদেশের জনগণের বন্ধু ভারত কখনো হতে চায় না। ভারতীয়রা এটা বহু আগেই বলে দিয়েছে। এর আগেও আমি একবারই আপনার অনুষ্ঠানটা কোট করেছিলাম, আবার দর্শকদের জন্য আবারও সেটা বলছি। ভারতের পার্থসারথী ঘোষের জন্য নাম করা প্রতিরক্ষা বিশ্লেষক ছিলেন তিনি। 29শে আগস্ট 1981 সালে ভারতের মেইন স্ট্রিম পত্রিকায় একটা কলাম লিখেছিলেন। সেখানে উনি বলেছিলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের মধ্যেই ভারতের একটি শক্ত ভিত রয়ে গেছে। ভারত কখনো বাংলাদেশের জনগণকে পরোয়া করে না। তাদের জন্য মাত্র একটা দল দরকার, আর কিচ্ছু দরকার না। বাংলাদেশের সব মানুষ মরে যাক, বাংলাদেশের মানুষ না খায় থাকুক, বাংলাদেশের মানুষ যা খুশি করুক, কিছু যায় আসে না তাদের। তারা ওই একটা দলকে রাখবে, একটা দুর্বল সরকারকে রাখবে, একটা নতজানু সরকারকে রাখবে, এবং গণতন্ত্র কোনোদিন আসতে দিবে না। তার কারণ
যদি জনগণকে সাথে নেয় তাহলে গণতন্ত্র আসতে দিতে হবে। আর গণতন্ত্র আসলে তখন জনগণ ভালো বন্ধু হতে পারে, কিন্তু যেটা করবে সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্ব। তারা কখনো সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্ব চায় না। তারা চায়, ওই আবারও বলছি, যে একটি নতজানু দল, একটি নতজানু সরকারকে, কমজোর সরকারকে, যাকে দিয়ে তারা তাদের সুবিধাগুলো বাস্তবায়ন করে নিতে পারে। তো একটি কথা থাকে যে সকল ডিম একটা ঝুড়িতে রাখতে নেই। ঝুড়ির যদি একটি সুতা ছিঁড়ে যায়, সব ডিমগুলো নিচে পড়বে আর সবগুলি ভেঙে যাবে, এবং ওই ভাঙা ডিম রাস্তা থেকে উঠিয়ে কখনো ভেজে খাওয়া যায় না। ভারত এই বড় ভুলটা বাংলাদেশের ক্ষেত্রে করছে। এটা ভারতের জন্য ভালো হচ্ছে না, ভারতের জনগণের জন্য ভালো হচ্ছে না। ধন্যবাদ। দর্শক শ্রোতাবৃন্দ, আপনার দীর্ঘ 1 ঘন্টা 35 মিনিট ধরে এই অনুষ্ঠানটি শুনেছেন, ধৈর্য সহকারে শুনেছেন। আশা করি এই অনুষ্ঠান শুনে আপনাদের কর্তব্য সম্পর্কে আপনারা অবগত হয়েছেন এবং এই অনুষ্ঠানটা ছড়িয়ে দেবেন। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, আমরা চাই এমন একটি দেশ, যে দেশে কোনো অশান্তি থাকবে না, যে দেশে হিংসা থাকবে না, যে দেশে লোভ লালসার ঊর্ধ্বে উঠবে আমাদের নেতৃবৃন্দ। আমার মতে, আমার ক্ষুদ্র চিন্তায়, আমার ছোটখাটো স্টাডিতে যেটা দেখেছি, আমাদেরকে সেজন্য এই দেশের যে মূল আদর্শ, ইসলামী আদর্শে আমাদেরকে অনুপ্রাণিত হতে হবে। কেননা একমাত্র ইসলাম ধর্ম, ইসলামী জীবন বিধানই পারে একটা মানুষকে সৎ পথে ধরে রাখার জন্য। কেননা একজন প্রকৃত মুসলমান, সে আল্লাহকে ভয় করে, সে পরকালকে ভয় করে, মৃত্যুকে ভয় করে, এবং সে জানে তার প্রত্যেকটি কাজের জন্য তার হিসাব দিতে হবে। এই ভয় ছাড়া কখনো কোনো নেতা ঠিক থাকতে পারবেন না। যারা ইসলাম ধর্মের, যারা মুসলমান বলে নিজেকে দাবি করেন, তারা মিথ্যা কথা ছাড়তে পারবেন না, তারা অন্যের অধিকার হরণ করা থেকে বিরত থাকতে পারবেন না। তো সুতরাং সেই আদর্শ আমাদের আছে। আমরা চলুন না একজন ভালো মানুষ হই, ভালো মুসলমান হই, তারপরে অটোমেটিক আমাদের দেশ। চলুন আবার আমরা আরেকটা কথা বলি, যারা চোর, বাটপার, প্রতারক, মানুষের অর্থ আত্মসাৎ করেছে, হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, তাদের বিরুদ্ধে আমরা তাদেরকে বয়কট করি। আমি তারেককে অনুরোধ করব, সকলকে অনুরোধ করব, চলুন আমরা ভণ্ড নেতাদেরকে বয়কট করি, আমরা ভালো নেতা যাই। কেননা আপনি কার পিছনে দৌড়াচ্ছেন? আপনি কার পিছনে দৌড়াচ্ছেন? যে চুরি করে, মিথ্যা কথা বলে, অন্যের হক নষ্ট করছে, অন্যের অধিকার হরণ করছে, তাদেরকে বয়কট করুন। তাদেরকে নেতা হিসেবে বলবেনই না নেতা। বাদ দেন, সে বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, জামাত হোক, সে যে কোনো দলের হোক, যদি ভালো নেতা হয় তাদেরকে আমরা মানবো। আর খারাপ নেতার বিরুদ্ধে পোস্টার টানান, পোস্টার লাগান, যেকে আমরা বয়কট করি, বয়কট করি। দেখবেন দেশ অটোমেটিক, এই চোরের বাচ্চারা যতদিন পর্যন্ত, ওই যে আমাদের রুশ বলেছে ফিফথ কলামিস্ট, এরা হলো সেই ফিফথ কলামিস্ট, এরাও সেই ফিফথ কলামিস্টের অংশ। একজন নেতা কিভাবে চুরি করতে পারে জনগণের টাকা? এই যে সালমান এফ রহমান, সবাই জানে চোর। আবার দেখুন আজকে পত্রিকায় বিজ্ঞাপন দিছে যে সে টাকা নেবে সবার কাছ থেকে, কি এই যে দেখুন, আমি জানি না এটা 15% বন্ড। দেখেন একটার পর একটা কৌশল করে, একবার শেয়ার বাজার তো শেষ করতেছে, আবার সব অর্থ সব বিদেশে পাচার করতেছে। সে আবার বড় বড় পত্রিকায় বিজ্ঞাপন দিচ্ছে যে 15% লাভ দিবে সে। 1 লক্ষ টাকা রাখলে প্রত্যেক মাসে অ্যাকাউন্টে 1250 করে টাকা জমা হবে। এই যে প্রতারণা, এইকে ধরে এর ছবি লাগান না, এর ছবি লাগান। এই যে একটা দাড়িওয়ালা, এই যে দাড়ির অপমান করছে, ইসলামের অপমান করছে এই বদ লোকটা, সে আবার হজে গিয়ে, উমরা করে গিয়ে আবার সেখানে গিয়ে পরিকল্পনা করে শেয়ার বাজার থেকে কমপক্ষে 1 কোটি লোকের মানুষকে বোরখার পথে ভিখারি বানিয়েছে তারা। এই নেতাদের পিছনে আপনারা ঘুরেন, আমরা ঘুরি। ধিক্কার জানাই আমাদের নিজেদেরকে। সুতরাং যেটা বলেছিলেন মেহেদী হাসান, একটা কথা বলেছিলেন যে আমরা কথাটা এইভাবে যদি বলি যে আমরাই তাদেরকে গ্রহণ করছি, আমরাই তাদেরকে বন্ধু করে নিচ্ছি, তারা তো করতে চায় না। আমরা এমন এক নিমক হারাম জাতি, এমন নিমক হারাম নেতা, প্রত্যেকটা নেতা চোর। বিশ্বাস করেন, আমি কাউকে জিজ্ঞেস করি বলেন তো কে কে ভালো নেতা, নাম দেন, একটু লেখেন, কেউ লিখতে পারে না, একটা নাম লিখতে পারে না। আমি তো বিরোধী দলের লেখেন, তাও লিখতে পারে না। যারা আগে ক্ষমতায় ছিল তাদের নাম লেখেন,
কারা কারা ভালো তাও লিখতে পারে না, তাহলে কার পিছনে দৌড়াচ্ছে? সুতরাং নিউ জেনারেশন, তারেক, আবু রুশ, মেহেদী হাসান পলাশ, আমরা কিন্তু ছোটখাটো লোক না, হ্যাঁ, আমাদেরও বয়স হয়েছে। আমরা নতুন জেনারেশন, আমরা নতুন নতুন নেতা খুঁজে বের করি, পরিত্যক্ত করি সেই লুচুন বলে না যে কালি কালি কালি, এই যে পাতিল মাঝে মালতি, এরা লুচুন, এরা ড্রেনের কিট, যারা বাংলাদেশে কমপক্ষে মানে যারা আমি ধরে নেই 50 কোটি টাকার উপরের মালিক, ধরে নিতে পারেন এটা পরের টাকা। এই বড় বড় গাড়ি রাস্তায় দেখতেছেন সব লোনের টাকা, লোনটা কার টাকা দিয়ে? গরিবের টাকাগুলো তারা লোন হিসাবে নিয়ে যায়, আবার ফেরত দেয় না। 50 কোটি টাকার উপরে হইলেই ধরে নেবেন চোর সে। এটা আমি অনেক গবেষণা করে কথাগুলো বলছি, কেননা এত বাংলাদেশের স্বাভাবিক আয় কখনো এর চেয়ে বেশি হতে পারে না। স্বাভাবিক আয় কখনো বেশি হতে পারে না। হয় আপনি গার্মেন্টসের শ্রমিকদের সাথে প্রতারণা করে টাকা বানাইছেন, তাদেরকে ঠকিয়ে টাকা বানাইছেন, অথবা মানুষকে না ঠকিয়ে আপনি এত টাকার মালিক হইতে পারবেন না, চুরি না করে ঘুষ না খেয়ে। প্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, এই কথাগুলো বললাম আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, আপনাদেরকে সচেতন করার জন্য। প্রথমত আমরা যদি অসৎ নেতাদের পিছ ছাড়ি, দেশ অটোমেটিক ঠিক হয়ে যাবে, অটোমেটিক ঠিক হয়ে যাবে। এদেরকে দেশ থেকে বের করে দেন, দরকারই নেই চোরদেরকে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট সিজ করেন, সব ঠিক হয়ে যাবে। আল্লাহ আমাদের সেটা করার তৌফিক দান করুক। আল্লাহ হাফেজ। এবং আপনাদের পরিশেষে সকল দর্শকবৃন্দকে আমি সালাম জানাচ্ছি, এবং 3 জন আমন্ত্রিত অতিথিকে সালাম জানাচ্ছি, এবং একে দেলোয়ার হোসাইন দীর্ঘক্ষণ ধরে উনি বিদেশ থেকে অনুষ্ঠান করছেন, তাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।